তাহলে সেকেন্ড ফেজে আমাদের কাজ কি হবে, যে এখন এক্সপোর্টার আমাদের কাছে মাল শিপ করবে। এক্সপোর্টার যখন মাল শিপ করবে, শিপ করতে হলে শিপিং ডকুমেন্টস লাগবে। এই শিপিং ডকুমেন্টসটা সে রেডি করবে, মাল যখন তার রেডি হয়ে যাবে অ্যাট দা মোমেন্ট সে শিপিং ডকুমেন্টস গুলো রেডি করবে, এবং সেই ডকুমেন্টস গুলো কাকে দিয়ে চেক আপ করাবে? ইম্পোর্টারকে দিয়ে স্যার। ইম্পোর্টারকে দিয়ে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন সে কি করবে? ব্যাংকে জমা দিয়ে দিবে। কার ব্যাংকে? ওই নোটিফাইং ব্যাংক। এক্সপোর্টারের যে ব্যাংক, তার ব্যাংকে। এক্সপোর্টারের তার ব্যাংকে। আমরা যদি এখন চিত্রতে দেখি, দেখেন এই যে সে কি করতেছে, প্রোডাক্ট রেডি করছে, সে শিপ করছে। আর ডকুমেন্ট, প্রেজেন্ট অফ দ্য ডকুমেন্ট 6 নম্বর। 5 নম্বর কাজ হলো সে শিপিং। 5 নম্বর কাজ কেন বলতেছি, ফার্স্ট পেজে তো আমরা 4টা কাজ করে আসছি। পিআই পাঠাইছে, এলসি, আমরা 2 নম্বর হলো এলসির জন্য রিকোয়েস্ট করছি, ব্যাংকে পাঠাইছি ড্রাফট এলসি, সেটা হলো ট্রান্সমিট হয়েছে, সেটা আবার সে এক্সপোর্টারের কাছে পাঠাই দিচ্ছে। এটা হলো ফার্স্ট ফেজের কাজ। সেকেন্ড ফেজের কাজ হলো 4 নম্বর যেহেতু গেছে, 5 নম্বর কাজটা কি হবে, সে প্রোডাক্ট রেডি করছে। সেকেন্ড ফেজের কাজ কি, সে প্রোডাক্ট রেডি করছে এবং সে ডকুমেন্ট গুলো ব্যাংকে প্রেজেন্ট করছে, এই যে তার ব্যাংক, নোটিফাইং ব্যাংকে প্রেজেন্ট করছে। ঠিক আছে না? জি স্যার। ওকে। এখন যেটা, এই যে আমি বলতেছি সে ম্যাটেরিয়াল শিপ করছে এবং আমার কাছে শিপিং ডকুমেন্ট প্রেজেন্ট করছে ব্যাংকে, তার আগে আমাকে ভেরিফাই করেছে। কি কি ভেরিফাই করেছে আর শিপিং ডকুমেন্টসে কি কি থাকে, এটা কি আমরা জানি কি শিপিং ডকুমেন্টসে কি কি থাকে? পড়ছি আমরা? আমি যে পাঠাইছিলাম এই পেজটা কি পড়ছিলাম? কেউ কেউ পড়িনি। কারণ হলো আমরা অনেক কিছু জানি। কে বলতে পারবে শিপিং ডকুমেন্টসে কি কি থাকে? স্যার আমি বলতে পারবো। মেহেদি বলেন তো দেখি। শিপিং ডকুমেন্টস, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, আর স্যার ইয়ারওয়ে বিল অথবা বিল অফ লেডিং। গুড। চালান, ডেলিভারি চালান থাকে না? গুড, ভেরি গুড। আমরা যেমন ধরেন যে লোকালি একটা প্রোডাক্ট যখন রিসিভ করতাম তার সাথে কি কি থাকতো? লোকাল একটা প্রকুরমেন্ট বাংলাদেশের মধ্যে যেমন দিছি, বাংলাদেশে যখন আমরা একটা প্রোডাক্ট সাপ্লায়ার কাছ থেকে রিসিভ করি, আমরা যখন গ্রহণ করি, তখন এই সাপ্লায়ার কি কি প্রোডাক্ট আমাদের কি কি কাগজপত্র হাতে দেয় এবং সাথে আপনার ইয়াটা বুঝাই দেয়, কি বললাম না, ডকুমেন্ট গুলো বুঝাই গুডস, দেয়, গুডস গুলো বুঝাই দেয়, কি কি সেটা বলেন তুমি। ইনভয়েস, ডেলিভারি চালান, ওয়ার্ক অর্ডারের কপি, আর হচ্ছে যদি মূসক থাকে আর কি। গুড, ভেরি গুড। সেম একই ফরম্যাট, একই কথাবার্তা ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। তুমি যখন প্রোডাক্ট গুলো দিছো, এই প্রোডাক্ট গুলো তো সাথে তো কাগজপত্র দিবা, সেই কাগজপত্রই হলো শিপিং ডকুমেন্টস। এই ডকুমেন্টস এর মধ্যে লোকালি যেমন কি থাকে, সে বিলের কপি দেয়, দেয় না জি সাপ্লায়ার? স্যার। এইখানে দিবে কি, কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েস। ওইখানে সে কি দেয়, চালান কপি। এইখানে কি সে দিবে, কিসে, চালান কপি। কিন্তু এটাকে বলা হয় চালান কপি, বিল অফ লিডিং প্যাকিং বা লিস্ট, এয়ারওয়ে বিল। ও বিল অফ লেডিং। মানে কোনটা কিসের মাধ্যমে আসছে, এয়ারে আসলে এয়ারওয়ে বিল, আর জাহাজে আসলে বিল অফ লেডিং। সেম একেবারে লোকাল প্রকিউরমেন্ট মতো। আবার এই দুইটা যখন দিল, এই প্রোডাক্টটা কোন দেশ থেকে আসছে, যেমন লোকালে কি দেয়, লোকালে দেয় হলো কি ট্রাক চালান বা কিছু একটা দিয়ে দেয় না সাথে করে, জি গাড়িতে স্যার। গাড়ির চালান থাকে, মানে কোথা থেকে পণ্যটা পাঠাইছে, ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরির একটা চালান কপি পাঠায় দেয়। এক্স্যাক্টলি সেম এইখানেও কি করবে, কোন দেশ থেকে পাঠাইছে তার একটা কপি পাঠাবে, সেটাকে কি বলে, সার্টিফিকেট অফ অরিজিন, মানে কোন দেশ থেকে পাঠানো হয়েছে। ঠিক আছে, এর একটা কপি দিয়ে দিবে। তাহলে তো বাদ থাকলো কি, বিল দিল, কিসের মাধ্যমে পাঠাইছে সেই কপিটা দিল, প্লাস কোন দেশ থেকে পাঠাইছে সেটা দিয়ে দিল। বাদ থাকলো কি, প্যাকিং লিস্ট। প্যাকিং লিস্ট কি, তুমি যে আমার প্রোডাক্টটা পাঠাইছো
সেটা কিভাবে প্যাক করে পাঠাইছো সেটার বর্ণনা। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট কিনছেন, কোন কার্টুনের মধ্যে কি আছে আপনি প্রোডাক্ট পাওয়ার পর খোঁজা শুরু করলেন, এটা আপনার জন্য ঝামেলা না? এখন যদি মনে করেন কার্টুনের উপর লেখা থাকে এই কার্টুনের মধ্যে এটা আছে, এই কার্টুনের মধ্যে এটা আছে, এই কার্টুনের মধ্যে এই প্রোডাক্ট আছে, ওই কার্টুনের মধ্যে এই প্লাগ রাখছি, ওই কার্টুনের মধ্যে কেবল রাখছি, ওই কার্টুনের মধ্যে মনিটর রাখছি, ওই কার্টুনের মধ্যে মেশিনটা আছে, ওই কার্টুনের ভিতরে স্টেবিলাইজার আছে, এগুলো যদি কার্টুনের মধ্যে লেখা থাকে এবং মোট কয়টা কার্টুন পাঠাইছি, হ্যাঁ, মোট কয়টা কার্টুন পাঠাইছি, এই মানে ছোট ছোট যে কার্টুন গুলো সেটা আবার আম, একটা বড় কার্টুনের মধ্যে পাঠিয়েছি, এইভাবে যদি প্রত্যেকটা আপনার কাছে সুন্দরভাবে কাগজের মধ্যে লিখে দেয়, তাহলে কি আপনার প্রোডাক্ট পাইতে সমস্যা হবে? না স্যার। মিলাইতে সুবিধা হবে না? যে আমার জি। মনে করেন যে সে বলে দিছে যে একটা মাস্টার কার্টুন মানে বড় একটা কার্টুনের মধ্যে আমি 10টা কার্টুন পাঠাইছি, তার ভিতরে এই কার্টুনে এটা আছে, ওই কার্টুনে এটা আছে, এইভাবে সে বলে দিল, তাহলে কি আপনি ওইটা দেখে দেখে প্রোডাক্ট আনলোড করার সময় সুন্দর মিলাই মিলাই নিতে পারবেন, তাই না? দেখ, জি স্যার। তার মানে প্যাকিং লিস্ট হলো ডিটেলস প্রোডাক্টের হিস্টোরি, যে কিভাবে সে পাঠাইছে সে সেটা লিখে দেয়, এবং এই প্যাকিং এ কোনটার মধ্যে কত কোয়ান্টিটি আছে, এবং এই প্রত্যেকটা প্যাকিং এর ওয়েট কত হয়েছে সেটা পর্যন্ত তারা উল্লেখ করে দেয়। কারণ কি, যখন বিমানে আনবেন বা জাহাজে আনবেন, তখন তারা ভাড়া নেয় হলো এই প্রোডাক্টের ওয়েটে। ওয়েটের উপর নির্ভর করে, কত কেজি নিয়ে আসলেন, কতটুকু নিয়ে আসলেন। মোস্ট অফ দ্য কেসেস ওয়েটের উপরে, আবার কোনো কোনো সময় ধরেন সেটা আকারের উপরও নেয়, সাইজের উপরে। যেমন ধরেন আপনি 1 কেজি 1 কেজি স্বর্ণ নিয়ে আসেন, গোল্ড নিয়ে আসেন, সেটার জন্য জায়গা কতটুকু লাগবে? ছোট্ট একটা কার্টুন নিলে হয়ে যাবে। 1 কেজির একটা বাটখারা দেখছেন আপনারা? ওজন মাপার বাটখারা 1 কেজি কট্টুক ছোট্ট একটা বার, হুম হুম। তাই না? দেখছি এক স্যার। 1 কেজি বার, কিন্তু সেটা কি এখন ওয়েট, সেটার ওয়েটে, তাহলে ওয়েটে যদি মনে করেন যে সেটা আসে, তাহলে এটা খরচ খুবই কম। এখন আপনি 1 কেজি তুলা নিয়ে আসছেন, সেটার কার্টুনটা কত বড় হবে? বড় হবে স্যার, স্যার তুলনামূলক। অনেক বড় বড় হবে। হবে, সিবিএম অনেক বেশি হবে। অনেক বেশি হবে। তাহলে ইন দ্যাট কেস তখন ক্যালকুলেশন করা হবে ওয়েটের উপরে না, কারণ আপনি যখন 20 কেজি তুলা আনবেন তখন ঘরের মতন একটা বড় কার্টুন হবে, আর 20 কেজি যখন আপনি স্বর্ণ আনবেন তখন পিচ্ছে একটা হাতে ক্যারি করা স্বর্ণ মানে বক্স হবে। তখন আপনি বড় একটা কার্টুন ইয়ারে নিয়ে আসবেন, আপনি নাই মনে করেন যে 20 কেজি তুলাই আনছেন, কিন্তু 20 কেজি তুলা আনতে যে জায়গাটা খরচ হয়েছে, সেই জায়গাটায় অন্য কেউ কি এয়ারপোর্টে মাল, প্লেনের মধ্যে মাল রাখতে পারছে? না স্যার। না স্যার। তার মানে ওই এটা জায়গাটুকু, ওই জায়গাটুকু মানে আপনি সে যে, স্পেস নষ্ট করতেছে এক কথায় স্যার। রাইট, যেহেতু সে স্পেস নষ্ট করছে তখন তাকে ভাড়া দিতে হবে স্পেসের উপর। বোঝা গেল জিনিসটা? জি স্যার। জি স্যার। এটা ডিসাইড করবে কে? উইল ডিসাইড দিস? ট্রাক ওয়েট চালান, ফরওয়ার্ডার। যারা যারা ওই এয়ারপোর্ট যে এয়ারক্রাফট নিয়ে আসবে আপনার, বা যে জাহাজ নিয়ে আসবে আপনার, তারাই ডিসাইড করবে ভাই এটা তোমার, আমি ওয়েটে নিতে পারবো না, এটা তোমার সাইজে টাকা দিতে হবে আমার। তারাই এগুলো বলে দেয়। আর এই এই যে দর কষাকষি করে, এটা কারা করে? ফ্রেট ফরওয়ার্ডার, ফ্রেট ফরওয়ার্ডার। এয়ারপোর্ট এজেন্সিরা করে স্যার। এজেন্সিরা করে, ওদের সাথে কথাবার্তা বলে Freight যে forward. ওই ফ্রেট ফরওয়ার্ডার। তাহলে বেসিক যে ডকুমেন্ট গুলো সেটা তো আমরা বুঝলাম, 4টা ডকুমেন্ট থাকবে কি কি, একজন একটু বলেন আমার। 929241, এটা কে? 929241, 929241, মিনাজ, স্যার বড় বিপদে ফেলাই দেন আপনি, নামটা চেঞ্জ করে বসলে কি কষ্ট হয় এখন। আচ্ছা, বলেন মিনাজ, কি কি 4টা ডকুমেন্ট? কমার্শিয়াল ইনভয়েস, হুম প্যাকিং লিস্ট, হুম বিল অফ লেডিং অথবা ইয়ারওয়ে বিল, হুম
আর হচ্ছে কি এর চালান থাকে। কোন দেশ থেকে পাঠাইলো? লোকালের ক্ষেত্রে চালান বলা যাবে, না কিন্তু স্যার, বিদেশ কান্ট্রি থেকে অফ পাঠালে এটা অরিজিন। হচ্ছে কি ফ্রেট ফরওয়ার্ডার সার্টিফিকেট একটা অফ চালান, সার্টিফিকেট অফ কান্ট্রি সার্টিফিকেট অফ অরিজিন। অরিজিন কান্ট্রি অফ থাকে স্যার। অরিজিন। ফ্রেট ফরওয়ার্ডারের চালান থাকে। ইনাস, ফ্রেট ফরওয়ার্ডারের চালান স্যার দেখছেন? ফ্রেট ফরওয়ার্ডারের চালান কি জিনিস দেখছেন কখন? না স্যার, আসলে কইলেন না। কান্ট্রি এইবার অফ আমরা অরিজিন। দেখি, এবার আমরা দেখি শিপিং এর অ্যারেঞ্জমেন্ট করবে কে? শিপমেন্ট এবং ডকুমেন্টেশনের জন্য কি কি লাগবে? দা সাপ্লায়ার, সাপ্লায়ার কে এক্সপোর্টার, শিপ দ্য গুডস অ্যাজ পার দ্য এগ্রিড ইনকোটার্মস, ইনকোটার্মস যা থাকবে সেই অনুসারে সে, ইনকোটার্মস যা থাকবে সেই অনুসারে সে শিপমেন্ট অ্যারেঞ্জ করবে। এটাই তো কথা, তাই না? জি স্যার। তাহলে সে কি করবে? চুজ এ ফ্রেট ফরওয়ার্ডার অর লজিস্টিক প্রোভাইডার টু ম্যানেজ ট্রান্সপোর্ট। এই যে ফ্রেট ফরওয়ার্ডারকে সে চুজ করবে এবং ম্যানেজ করবে ট্রান্সপোর্টেশন, শিপমেন্ট করার জন্য। অবটেইন রিকোয়ার্ড ডকুমেন্ট, কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে? কমার্শিয়াল ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েসে কি কি তথ্য থাকে? এদিকে তাকান, আমারে বলেন কমার্শিয়াল ইনভয়েসে কি কি তথ্য থাকে? প্রোডাক্টের ডিটেলস থাকে, ইউনিট থাকে, ইউনিট প্রাইস থাকে, টোটাল প্রাইস থাকে। রাইট। প্রোডাক্ট ডিটেলস থাকবে, কোয়ালিটি থাকবে, কোয়ান্টিটি থাকবে, আর প্রাইসটা থাকবে। কমার্শিয়াল ইনভয়েস, ইনভয়েসের মূল উদ্দেশ্য হলো প্রাইস এবং টোটাল ভ্যালু এবং প্রোডাক্ট ডিটেলস। আর প্যাকিং এ কি থাকবে? কোয়ান্টিটি। কিছুক্ষণ আগে আমি বললাম, প্যাকিং লিস্টে কি থাকবে? প্যাকিং লিস্টে স্যার একটা প্যাকেটের ভিতরে কি মাল আছে এইটা হচ্ছে ওই প্যাকেং এর উপরে হচ্ছে আপনার আহ, ইন ডিটেলস লেখা অফ থাকবে আইটেম, স্যার। লিস্ট অফ আইটেম, লিস্ট অফ আইটেম, রাইট স্যার। লিস্ট অফ ইন আইটেম ইন ডিটেলস অফ ডিটেলস, আইটেম। লিস্ট অফ আইটেম ইন ডিটেলস। ওয়েট আইটেমগুলো থাকে স্যার, কি? ওয়েট, ওয়েট থাকবে, রাইট। গুডস এর ওয়েট থাকে, প্যাকিং গুডস এর ডিটেইলস। ওয়েট, সাইজ সব থাকবে। আর একটা কি বলছিলাম? বিল অফ লেডিং বা বাকি পিডিএফ কপি, বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল, তাই না? বিএল। বিএল অথবা AWBL, এয়ারওয়ে বিল। এইগুলা হলো, এই চারটা হলো বাধ্যতামূলক, থাকতেই হবে। এবার আপনার এন্ড থেকে, আচ্ছা এটা পরে বলি, মানে কনফিউজ লাগবে। আর একটা জিনিস থাকবে কি, যদি এটার প্রয়োজন হয়, সেটা হলো কি, সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স। অ্যানালাইসিস, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস থাকবে, যে প্রোডাক্টটা কিভাবে, মানে এর কোয়ালিটি কি ছিল, অ্যানালাইসিস করার জন্য এই প্রোডাক্টটা কি দিয়ে বানানো হয়েছে, স্যার কোয়ালিটি কি। এক কথা স্যার এটা ওই যে কোয়ালিটি চেক করার পরে যে ডাটাটা দেয় ওইটাও বলা যেতে পারে নাকি? এক্স্যাক্টলি, কিউসি কোয়ালিটি টেস্ট চেক করে। রিপোর্ট যেটা। হ্যাঁ, কিউসি টেস্ট রিপোর্ট বা ওই সার্টিফিকেট দিয়ে অ্যানালাইসিস করে যে সার্টিফিকেটটা দেওয়া হয় যে সার্টিফিকেট। হ্যাঁ, এটাই হলো ইন্সপেকশন কোয়ালিটি। সার্টিফিকেট। না, ইন্সপেকশন না, এটা কোন কাইন্ড অফ কোয়ালিটি সার্টিফিকেট। আচ্ছা, তারপরে কি? MSDS, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট মানে কি, এই প্রোডাক্টটা কি কন্ডিশনে রাখলে ভালো থাকবে, স্টোরেজ কন্ডিশন, ম্যাটেরিয়াল সেফটি, ম্যাটেরিয়াল কিভাবে সেফটি থাকবে, তার ডাটা শিট। মানে এই প্রোডাক্টটা কোথায় রাখতে হবে। যেমন আমরা ধরেন অনেক সময় আছে না যে ফার্মেসিতে ওষুধ কিনি, ওষুধের গায়ে লেখা থাকে যে এটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা লাগবে। অনেক ইনজেকশন থাকে দেখবেন, মানে ইনজেক্টেবল অনেক প্রোডাক্ট থাকে যেগুলো বলা থাকে ফ্রিজে রাখতে হবে, আবার অনেকগুলো লেখা থাকে এত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে। এইটা হলো MSDS, ম্যাটেরিয়াল কিভাবে সেফটি থাকবে তার ডাটা শিট। এই দুটো প্রোডাক্ট ভেদে অনেক সময় প্রয়োজন হতে পারে। তাহলে টোটাল রিকোয়ার্ড ডকুমেন্ট হচ্ছে চারটা, অ্যাডিশনালি থাকতে পারে কোয়া, MSDS, মাঝে মাঝে ক্যাটালগও লাগে, প্রোডাক্টের ক্যাটালগ। ঠিক আছে, এইবার আমরা দেখব এইগুলো দেখতে কেমন। ঠিক আছে, একটু দেখি তাহলে আমরা। এবার
ফার্স্টে থাকবে আমাদের কাছে কমার্শিয়াল ইনভয়েস। এই যে কিছুদিন আগে আমি আমি যে প্রোডাক্টটা দিয়ে আপনাদেরকে বুঝাইছিলাম আমি কি কি আনছি, সেই পিআইটা আপনাদের দেখাইছিলাম না আমি? জি স্যার। দেখেন জি স্যার। পিআইটা বলছিলাম যে সমস্ত ডকুমেন্ট তৈরি করার মেন হাতিয়ারই হচ্ছে পিআইটা। পিআই কখনো হাত থেকে সরানো যাবে না, ওর উপর বেস করে সমস্ত কিছু হয়। দেখেন এটা হচ্ছে একটা ইনভয়েসের, ওই যে আমি যে পিআইটা দিয়ে এলসিটা করছি সেইটারই একটা ইনভয়েস। ইনভয়েসের ডেফিনেটলি একটা ডেট থাকবে, নাম্বার থাকবে। ইনভয়েস নাম্বার এই যে দেয়া আছে, ডেট এই যে দেয়া আছে, ঠিক আছে। নোটিফাই এখানে এখানে থাকবে হলো কি, এলসি তে বলা ছিল নোটিফাই পার্টি কে। নোটিফাই পার্টি কি? বিআরবি হসপিটাল। নোটিফাই পার্টি কনসাইনি কার, এই ম্যাটেরিয়ালটা কার, দেখেন কার নাম লেখা আছে, পূবালী ব্যাংক লিমিটেড পান্থপথ ব্রাঞ্চ, মানে এই প্রোডাক্ট আমার নাম। তার মানে এই এক্সপোর্টার যখন মাল পাঠাচ্ছে সে আমাকে নোটিফাই হিসাবে রাখছে, অনলি নোটিফাই, কিন্তু মালিক বানায় রাখছে পূবালী ব্যাংক। এবং এটাই হচ্ছে নিয়ম। আনটিল আনলেস, যতক্ষণ পর্যন্ত এই ব্যাংক আমাকে এই ডকুমেন্ট অথরাইজ করে আমার হাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি মাল নিতে পারবো না, ওই মাল আমার না। কারণ গ্যারান্টি নিচ্ছে ব্যাংক। ব্যাংক যখন আবার বলবে যে হ্যাঁ ঠিক আছে এই মালটা ওদের দিয়ে দাও, তখনই আমরা পাবো। তাহলে এখানে নোটিফাই, প্রত্যেকটা ইনভয়েসে থাকবে কি নোটিফাই পার্টি, কনসাইনি। কনসাইনি এখানে বিআরবি হওয়ার কথা ছিল, বিআরবি আসল কনসার্ন, কিন্তু এখন পর্যন্ত হয় নাই। কারণ কি? এবং কখনোই হবে না। কারণ কি? ব্যাংক যতক্ষণ পর্যন্ত এই ডকুমেন্ট আমাকে ডকুমেন্টের ভিতরে সত্যায়িত করে না লিখে দিবে যে ঠিক আছে এই মালটা দেওয়া হোক, এবং যতক্ষণ পর্যন্ত সিল সাপোর্ট দিয়ে অথরাইজ করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোর্ট আমাকে মাল দিবে না। এইবার আসেন কমার্শিয়াল ইনভয়েসে কি কি লেখা থাকে, আমরা যেটা পড়ছিলাম। পিআই এর মধ্যে যা লেখা ছিল, এলসি যে নাম্বার ছিল, সব কথাবার্তা এর মধ্যে আছে। এবং আপনারা সমস্ত কথাবার্তাই লিখবেন। সহজ করে দিলাম, ইনভয়েসের মধ্যে যা থাকবে, ইনভয়েসের মধ্যে যা লেখা থাকবে হুবহু সব কথাবার্তা থাকবে হলো বিএল এর মধ্যেও। সেম সমস্ত কিছু থাকবে হলো প্যাকিং লিস্টের মধ্যেও, সমস্ত কিছু থাকবে আপনার সার্টিফিকেট অরিজিনের মধ্যে। সহজ হয়ে গেল? এবার ইজি হয়ে গেল না? শুধু পার্থক্য থাকবে ইনভয়েসের ভিতর টাকা এবং কোয়ান্টিটি এবং টাকা, প্যাকিং এর ভিতর শুধু কোয়ান্টিটি, আর বাকি যে ইনফরমেশন গুলো আছে সব জায়গায় এক থাকবে। যেমন এই দেখেন এখানে লিখছে কি, পোর্ট অফ লোডিং কোনটা, এনি এয়ারপোর্ট অফ ইউএসএ। ফ্রেট, ফ্রেট চার্জ কি, প্রিপেইড করা ছিল মানে দেয়া ছিল। পোর্ট অফ ডিসচার্জ কোনটা, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ট্রেড কি ছিল, সিপিটি হযরত শাহজালাল এয়ারপোর্ট বাংলাদেশ। কান্ট্রি অফ অরিজিন কি ছিল, ইউএসএ। এলসি নাম্বার কত ছিল এই। এখানে যে কথাবার্তাগুলো আছে আবার সেম কথাবার্তাগুলো আমরা প্রত্যেকটাতে লিখবো। এলসি নাম্বার, ট্রেড টার্ম ছিল সিপিটি, তারপর পারফরমেন্স ইনভয়েস নাম্বার কি ছিল এইটা, তারপর আইআরসি নাম্বার কি ছিল আমার এইটা, টিন নাম্বার, বিন নাম্বার এটা, পূবালী ব্যাংকের বিন নাম্বার ছিল এইটা, ইন্স্যুরেন্সের কাভার নোট নাম্বার ছিল এটা। মানে আমি যেসব কাগজ ইউজ করছি তার প্রত্যেকটা নাম্বার এখানে উল্লেখ করা আছে। এবং সহজ ভাষায় মনে রাখতে হলে আপনার যতগুলো কাগজ আছে সবগুলো কাগজের নাম্বার, সবগুলো কন্ডিশন, সবগুলো টার্মস এখানে আপনারা লিখে দেবেন এবং একই টার্ম প্রত্যেক কাগজে লিখবেন। সো ইনভয়েসে কি লেখা থাকবে, অ্যাজ এ এক্সপোর্টার হিসাবে, যখন আপনি এক্সপোর্টার হিসাবে চিন্তা করব তখন আমরা ফিল আপ করার সময় সমস্ত ইনফরমেশন সব জায়গায় দিয়ে দেবো। এখন হলো ইম্পোর্টার, যেহেতু আমি যেহেতু ইম্পোর্টার, এটা পাঠাইছে কি আমার কাছে, এক্সপোর্ট। এক্সপোর্টার পাঠাইছে, সে দেখেন এই ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে। এইটা হলো ইনভয়েস, যেহেতু এখানে থাকবে কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল ভ্যালু। ঠিক আছে, এটা হলো ইনভয়েসের চিত্র। তারপরে কমার্শিয়াল ইয়াতে কি থাকবে, প্যাকিং লিস্ট থাকবে। প্যাকিং লিস্টে কি থাকে আমরা যদি দেখি, এই দেখেন সেম কথাবার্তা, শুধু এখানে প্যাকিং লিস্ট লিখছে, প্যাকিং লিস্টের নাম্বার এবং ডেট, নোটিফাই পার্টি বিআরবি, কনসার্নি ব্যাংক,
ট্রেড প্রিপেড, পোর্ট অফ লোডিং, পোর্ট অফ ডিসচার্জ, ট্রেড টার্মস, কান্ট্রি অফ অরিজিন, এলসি নাম্বার, ইস্যু। এখানে দেখেন এলসি নাম্বার, ট্রেড অ্যাজ পার বেনিফিশিয়ারি, প্রোফাইল নাম্বার, আইআরসি নাম্বার, টিন নাম্বার, বিন নাম্বার, কভার নোট নাম্বার, সবকিছু আছে। এইখানে হলো যেহেতু এটা প্যাকিং লিস্ট, ডিসক্রিপশন অফ গুডস এ লেখা আছে কার্ডিয়াক মনিটর উইথ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরি, সে লিখে দিছে দেখেন এই ম্যাটেরিয়ালটা আছে 3 পিস, এই ম্যাটেরিয়ালটা আছে 3 পিস, এটা আছে 3 পিস, এটা আছে 6 পিস, এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে দিছে। টোটাল নাম্বার অফ কন্টেনার, সে 2টা কন্টেনার আমার কাছে পাঠাচ্ছে, 2টা কন্টেনার আমার কাছে পাঠাইছে। এবং দেখেন এই যে সে মাঝে জায়গায় জায়গায় লেখা আছে, যেমন এই যে এটা কি করছে, সে 5টা বক্সের মধ্যে আছে, এটার মধ্যে কোয়ান্টিটি 10টা আছে, এইভাবে প্রত্যেকটা জিনিস সে লিখে বেড়াচ্ছে। এবং টোটাল নাম্বার অফ কন্টেনার 2টা, গ্রস ওয়েট, এই প্রত্যেক যত মাল আসছে তার গ্রস ওয়েট মানে কার্টুন মাটুন সবকিছু সহ টোটাল ওজন হয়েছে 54.43 কেজি। এবং নিট ওয়েট হয়েছে মানে কার্টুন টার্টুন প্যাকিং ম্যাটেরিয়াল সব ফালাই দিলে তার ওজন হবে 41.73 কেজি। ডাইমেনশন মানে আকার ছিল তার কিরকম, সেন্টিমিটার, লেন্থ, হাইট, ওয়াইড 107, 107, 102, লেন্থ ছিল 107 ইঞ্চি, ওয়াইড ছিল 107 ইঞ্চি, হাইট ছিল 102 ইঞ্চি। তাহলে এখানে নেট ওয়েট এবং গ্রস ওয়েট দুটোই আবার লিখে দিচ্ছে। এই সেম ইনফরমেশন গুলো ওইখানে যেটা ছিল ইনভয়েস কপিতে অ্যাজ লাইক অ্যাজ প্যাকিং লিস্টও তাই, শুধু ডিফারেন্স হলো এখানে ওইখানে ভ্যালু ছিল আর এখানে কি আছে, প্রোডাক্টের ভ্যালু নাই প্যাকিং স্যার। হিস্ট্রি। ভ্যালু নাই কিন্তু প্রোডাক্টের ডিটেলস, কোনটা কত পিস পাঠাইছে সেই হিস্টোরি আছে। এছাড়া বাকি ইনফরমেশন সব কিছু এক, এইটা এক, এইটা এক, এগুলো এক, এগুলো এক, এগুলো এক, খালি ভিতরে এতটুকু চেঞ্জ। ঠিক আছে, তাহলে আমরা কমার্শিয়াল ইনভয়েস পেলাম, প্যাকিং লিস্ট পেলাম, সার্টিফিকেট অফ অরিজিন থাকবে। সার্টিফিকেট অফ অরিজিন মানে ওই এটা কোন দেশে উৎপাদন হয়েছে সেটার কথাবার্তা দিলে, এটা চেম্বার অফ কমার্স দিবে, এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই। যে দেশ থেকে এক্সপোর্টার পাঠাইছে সেই দেশের ম্যানুফ্যাকচারার মানে জি হেলথ কেয়ার এটা পাঠায়, যেহেতু বানাইছে সে এটার ডিটেলস এবং এটা যেখানে বানানো হয়েছে সেই সার্টিফিকেটটা দিবে। এই সার্টিফিকেটটা ইস্যু করে কে, এই চেম্বার অফ কমার্স। চেম্বার অফ কমার্স। তাহলে এক্সপোর্টার তার কাগজপত্র নিয়ে যখন চেম্বার অফ কমার্সে যাবে, জয়েন্ট হইতেছে, ডিটেলস হইতেছে, যখন এক্সপোর্টার যখন এই কাগজপত্র নিয়ে তার আইসিসি তে যাবে তখন তারা কাগজপত্র ভেরিফাই করে তাকে সার্টিফিকেটটা দিবে। এই সার্টিফিকেটে সে শিপিং ডকুমেন্টস এর সাথে পাঠাবে, এটাকে বলা সার্টিফিকেট অফ অরিজিন। এটা আপনার বোঝার কিচ্ছু নাই, এটা বানাই দিবে হলো সিসিআই আপনার ডকুমেন্ট থেকে। এইখানেও দেখেন কথাবার্তা একই, শিপ করছে কোথা থেকে, এটা কনসাইনি কে ব্যাংক, নোটিফাই পার্টি কে বিআরবি হাসপাতাল, সেম ইনফরমেশন থাকবে। ইনভয়েস নাম্বার এত, শিপিং ডেট এত ছিল, সেলস অর্ডার এত ছিল, মানে কন্টাক্ট বা পিও নাম্বার কি ছিল সেটা, এয়ারওয়ে বিল নাম্বার কি ছিল এখানে লেখা আছে, মোড অফ ট্রান্সপোর্ট কি ছিল এয়ার, তার পয়েন্ট অফ অরিজিন ছিল কোথায় এখানে, কোন দেশে, ওই দেশের কোন স্টেটে এটা বানানো হয়েছে সেটা লেখা দিচ্ছে, পোর্ট অফ আনলোডিং ছিল কোথায় সেটা লেখা আছে, লেখা নেই কিন্তু সব জায়গায় লেখা থাকে, এগুলো আপনি লিখবেন। নেট ওয়েট কত কেজি, গ্রস ওয়েট কত কেজি, সব ইতিহাস এখানে লেখছে, মার্কস অ্যান্ড নাম্বার। এইখানে সে পুরা পিপালি ব্যাংকের হিস্টোরি, কাভার নোট, নাম্বার টাম্বার যা ছিল আপনি হুবহু এখানে তা লিখে দিবেন, অন্যান্য গুলাতে যা ছিল এখানে লিখে দিবেন। আমি কিন্তু একবারে এক্সপোর্টেরটা বোঝাচ্ছি যে এক্সপোর্ট করতে গেলে কি কি কিভাবে আপনারা এই ডকুমেন্ট প্রিপেয়ার করবেন। 3টে ডকুমেন্ট এই সেম ইনফরমেশন, এগুলো আপনার মুখস্থ রাখা লাগবে না, এইগুলো অটোমেটিক গভর্নমেন্টের ফর্ম এবং এই তারা যখন দেয় তখন এই ঘরগুলো থাকে, জাস্ট আপনার এখানে ডাটাগুলো ফিল আপ করতে হবে। কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট এগুলো নিজে বানাইতে হবে। এই হলো সার্টিফিকেট অফ অরিজিনের একটা চেহারা। এরপরে কি বিল অফ লেডিং, এটা হচ্ছে বিল অফ লেডিং এর একটা চিত্র। এইখানেও সেম একই জিনিস কথাবার্তা, এটাও আপনার কিচ্ছু করা লাগবে না। এই জিনিসটা ট্রেড ফরওয়ার্ডার বা এক্সপোর্টার যে শিপে বা যে ইয়াতে উঠাই দিছে, তারা যে চালানটা দিছে যে এই কার্গোতে গেল, এটাতে গেল, তার ডিটেলস, যেমন
সাংহাই জেদ্দাহ ইন্টারন্যাশনাল লজিস্টিক কোম্পানি লিমিটেড কম্বাইন্ড ট্রান্সপোর্ট বিল অফ লেডিং। কম্বাইন্ড ট্রান্সপোর্ট পড়ছিলাম না আমরা, কি জিনিস কম্বাইন্ড ট্রান্সপোর্ট মানে? এটা দুই তিনটা মোডে ট্রান্সফার হয়ে তারপর এখানে আসছে। এখানেও দেখেন সেম, শিপারের অ্যাড্রেস ডিটেলস দেওয়া আছে, কনসাইনি কি ব্যাংক, নোটিফাই পার্টি কি ব্যাংক, এখানে নোটিফাই পার্টিও ব্যাংক, এখানেও কিন্তু বিআরবির নাম লেখা নেই। তারপরে কি এগুলো আপনাদের ফিল আপ করা লাগবে না, এগুলো সব ফ্রেড ফরওয়ার্ডার ফিল আপ করবে। ডিসক্রিপশন অফ গুডস, ওই যে আপনার পিআই এর মধ্যে যা লেখা ছিল হুবহু এখানে তাই লিখবে। এলসি নাম্বার, ইম্পোর্টার নাম্বার, পিআই নাম্বার, সিআই নাম্বার, যতগুলো নাম্বার আছে আপনারা নির্দ্বিধায় লিখে দিবেন। এইটা হলো বিল অফ লেডিং। বিল অফ লেডিং এর নাম্বার কোনটা? এইটা। বিল অফ লেডিং এর চিত্র হলো এইটা। এটা ফিল আপ করে কে? কে ফিল আপ করে? ফ্রেট ফরওয়ার্ডার বা এয়ারলাইন্স। এয়ারলাইন্স, রাইট। ফ্রেট ফরওয়ার্ডার এবং এয়ারলাইন্স। এটা হলো, ওটা দেখাইছিলাম বিল অফ লেডিং, একটা বিল অফ লেডিং এর একটা নমুনা। আর এটা দেখাইলাম কি? এয়ারওয়ে বিল। আমি যে শিপমেন্টটা করছিলাম সেটা এয়ারে করছিলাম সেটা, আর বিল অফ লেডিংটা আমি অতিরিক্ত নিয়ে আসছি আপনাদের একটা দেখানোর জন্য। এইখানে দেখেন আমি যেটা করছিলাম, সেখানে এই যে শিপারের নেম কি, শিপার নেম এন্ড অ্যাড্রেস, আমাকে জি হেলথ কেয়ার পাঠাইছে, কনসার্নি কি বিআরবি, এয়ারে আসছে, ইস্যু করছে কি লজিস্টিক কোম্পানি ছিল কি ডিএসএল গ্লোবাল ফরওয়ার্ডিং, ডিএসএল গ্লোবাল ফরওয়ার্ডিং, ইনফরমেশন পাঠায় অ্যাকাউন্টিং ইনফরমেশন কার্ড বিআরবির। এগুলো, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা সেট আপ করা, জাস্ট আমরা খালি এই ইয়াতে বিভিন্ন যে পয়েন্ট গুলো আছে, যে ঘরগুলো আছে, এগুলোতে সব বসাই দিই। এটা ফিল আপ করবে তারা। এই যে এখানে ফ্রেড প্রিপেইড, লোডিং এয়ারপোর্ট ইউএসএ, হজরত শাহজালাল ইনভয়েস নাম্বার এত, এখানে যা যা ইনফরমেশন আছে, এখানে কম লেখুক বেশি লেখুক আপনি লিখে দিন, কোনো সমস্যা নেই। এখানে কি নেচার অ্যান্ড কোয়ালিটি অফ গুডস, কি কি গুডস এখানে, মানে কোন প্রোডাক্ট গুলো আসতেছে এবং সেগুলো কি, একই কথাবার্তা আবারও লিখছে। কার্ডিয়াক মনিটর, স্ট্যান্ডার্ড এক্সারসাইজ, পেশেন্ট মনিটর, এলসি নাম্বার এত, তারপরে ট্রেড টার্ম সিবিটি হজরত শাহজালাল বেনিফিশিয়ারি, প্রফার্ম ইনভয়েস নাম্বার এত, তারপর আইআরসি নাম্বার এত, টিন নাম্বার এত, বিন নাম্বার এত, প্রবালী ব্যাংকের নাম্বার এত, তারপরে কাভারেজ নাম্বার, এই যে কভার নোট নাম্বার এত, সব কিছু এসএস কোড এত, ইনভয়েস এত, সব লেখা আছে। অতএব যত ইনফরমেশন আছে চোখ বন্ধ করে আমরা লিখে দিব, ঠিক আছে? এটা লিখে দেয়। এই যে এই যে লেখাগুলো লেখে, এগুলো কোথা থেকে আসে? সমস্ত ওই যে এলসি দিছেন এবং পিআই দিছেন না, এবং যতগুলো কাগজ তৈরি করছেন সমস্ত নাম্বার গুলো দেখে দেখে তারা এই ডকুমেন্টে যতগুলো নাম্বার আছে সবগুলো এর মধ্যে বসায় দেয়। অর্থাৎ মনে রাখার মতন কিছু নাই যে আমাকে এটা মনে রাখতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বার, নাম, লোডিং পয়েন্ট, এলসি, কাভার নোট নাম্বার, সব কিছু এখানে আপনারা দিয়ে দিবেন যখন আপনি এক্সপোর্ট করবেন। এখন ইম্পোর্ট করতেছেন, তার মানে কি ইম্পোর্টার সব, এক্সপোর্টার সবকিছু লিখে দিছে। তারপর আসি কি, আমার তো সমস্ত কাগজপত্র পেয়ে গেল। এইবার আসেন, আপনি যখন এই কাগজপত্রগুলো পাবেন, আপনি কিভাবে পাবেন বলেন তো? আপনাকে কে দিবে এই কাগজপত্রগুলো? এই কাগজপত্রগুলো আপনাকে কে দিবে? ব্যাংক দিবেন। নোটিফাইং ব্যাংক ব্যাংক, দিবে স্যার। নোটিফাই ব্যাংক আমার ব্যাংকে পাঠাই দিবে। নোটিফাই ব্যাংক আপনার ব্যাংকে পাঠিয়ে দিবে। আপনার ব্যাংক তখন কি করবে? আমার ব্যাংক বলবে, আমাকে ইনফর্ম করবে রাইট, বা মেইল চাকরিতে আপনার মেসেজ ডাকবে দিবে। স্যার। আপনার ব্যাংক তখন ডাকবে যে জাকিয়া সুলতানা আপনি চলে আসেন, আপনার কাগজপত্র চলে আসছে ব্যাংকে। জাকিয়া তখন কি করবে? ব্যাংকে যাবে। ব্যাংকে যায় বলবে, যে মুখে মুখে বলবে যে আমাকে আমার কাগজপত্র যে চলে আসছে বলছিলেন দিয়ে দেন, দিয়ে দিবে ব্যাংক। ব্যাংক দিয়ে দিবে, কি মনে হয়? না স্যার, কি করতে হবে তাহলে? ব্যাংকের ভাষা কি? ব্যাংকে তার তার পেমেন্ট ক্লিয়ার করতে হবে, আর পাশাপাশি ব্যাংকের যে প্রসিডিউর গুলো আছে সেগুলো ফিল আপ স্যার করতে হবে সেক্ষেত্রে একটা কি একটা। অ্যাপ্লিকেশন দিতে হবে? এক্স্যাক্টলি, এটা তো বেসিক কথাবার্তা। আমি তো বললাম যে একটা অফিসিয়াল প্রসিডিউর আছে না, আপনি, আমি তো বলে দিলাম
কথা কথা তো লিঙ্ক ধরতে হবে। আমি বললাম কি আমি ব্যাংকে যাব, যে জাকিয়া জাকিয়া সুলতানা ব্যাংকে যাবে, যা বলবে আপনি আমার ফোন দিয়েছিলেন, আমার নাকি ডকুমেন্ট আসছে, ওই দেন। এই কথা বলবে, এই কথা বললে কি ব্যাংক দিবে? ব্যাংকে চাওয়ার না একটা স্যার, সিস্টেম আছে, তো অ্যাপ্লিকেশন দিতে হবে অ্যাপ্লিকেশন যে করতে হবে। আমার ডকুমেন্ট গুলো ব্যাংকে আসছে। যেহেতু আপনাকে নোটিফাই করছে, তো আপনি ডাইরেক্ট বলতে পারেন আমার ডকুমেন্টগুলো ব্যাংকে আসছে, আমি মালও অলরেডি আমার চলে আসছে, সো আমাকে ডকুমেন্ট গুলো দেয়া হোক, আমি যাতে মালগুলো ছুটাইতে পারি। এই ধরনের একটা অ্যাপ্লিকেশন ব্যাংকের ম্যানেজার বরাবর করতে হবে। এবং এখন আর একটা মজার ব্যাপার, আপনি প্রথমবার ব্যাংকে যখন যান তখন কি কাগজ নিয়ে গেছিলেন? টিআই নিয়ে, টিআই এবং পিআই ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, আর অ্যাপ্লিকেশন ফর্ম আর ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের কি কাভার নোট, নিয়েছিলেন? ইন্স্যুরেন্স কাভার নোট। ইন্স্যুরেন্সের কাভার নোট নিয়েছিলেন, মানে আপনি ট্রেড ইন্স্যুরেন্স যে লাইসেন্স। করবেন, ইন্স্যুরেন্স ট্রেড লাইসেন্স ওটা হইলো না, ওটা এলসির পার্ট তো না, আগেই নিয়ে গেছে। ওটা তো ওটা আগের এলসির পার্ট। পার্ট না। জি স্যার। আপনি তখন কি নিয়ে গেছিলেন? একটা নিয়ে গেছিলেন হলো একটা অ্যাপ্লিকেশন, এলসিএ ফর্ম, পিআই কপি, আর হলো আপনি ইন্স্যুরেন্স এটার এই এলসির জন্য যে বা এই প্রোডাক্ট আনার জন্য যে আপনি ইন্স্যুরেন্স করবেন, তারও একটা অ্যাপ্লিকেশন, যেটাকে কাভার নোট বলা হয়। সেই সময় কি আপনাকে ইন্স্যুরেন্স ওয়ালারা ইন্স্যুরেন্স করে দিছিল, না ইন্স্যুরেন্স অ্যাকনলেজ করছিল? অ্যাকনলেজ করছিল স্যার। অ্যাকনলেজ করছিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা এই প্রোডাক্ট আসলে আমরা এই প্রোডাক্টের জন্য ইন্স্যুরেন্স বাবদ এই টাকাটা নিব। অ্যাকর্ডিং টু ইনকোটার্মস, যেখান থেকে আপনার রিস্ক শুরু, সেখান থেকে ইন্স্যুরেন্সের কাজ শুরু। কথা বোঝা গেল? যেখান থেকে আপনার রিস্ক শুরু, সেখান থেকে ইন্স্যুরেন্সের কাজ শুরু। যেমন ধরেন এই মালটা আপনার এয়ারপোর্ট পর্যন্ত পাঠাই দিছে, এয়ারপোর্ট থেকে এখন আপনি নিয়ে আসবেন, তার মানে আপনার ইন্স্যুরেন্স কাভারেজ হলো পানি আছে? এয়ারপোর্ট থেকে স্যার, ফ্রম এয়ারপোর্ট। এক্স্যাক্টলি, তখন আপনার ইয়াটা হলো এয়ারপোর্ট থেকে শুরু হবে, এবং এই এয়ারপোর্ট থেকে যেহেতু আপনার শুরু হবে এবং ঘরে ঢোকা পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স কাভারেজ, তো আপনাকে কি আগে থেকে ইন্স্যুরেন্স ওয়ালারা ইন্স্যুরেন্সের পলিসি দিয়ে দিবে, বা প্রয়োজন ছিল কি এটা? না স্যার। না। তার মানে কি ব্যাংক থেকে যখন আপনি শিপিং ডকুমেন্টস গুলো আনতে যাবেন, মিউট করে কথাবার্তা বল, মিউট করে রাখেন। তার মানে ব্যাংক থেকে যখন আপনার শিপিং ডকুমেন্ট আনতে যাবেন, ওই প্রথম যেরকম একটা প্রসেস ছিল যে অ্যাপ্লিকেশন করতে হয়, ফিনিশিং এও সেম প্রসেস, আমাকে ডকুমেন্ট দেন, একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই প্রোডাক্ট আসলে আমি ইন্স্যুরেন্স করছি সেজন্য ইন্স্যুরেন্স পলিসিটা আপনাকে হাতে করে নিয়ে যেতে হবে। এই ইন্স্যুরেন্স পলিসি আপনি তখন কোথা থেকে পাবেন? ইন্স্যুরেন্স কোম্পানি থেকে স্যার। ওই ইন্স্যুরেন্স কোম্পানি যে যার কাছ থেকে কাভার নোট নিয়েছিলেন, তাকে খাবার যদি নোটটা নেওয়া। কাভার নোট যার কাছে নিয়েছিলেন তাকে যা যদি বলেন এই দেখো আমার কমার্শিয়াল ইনভয়েসের কপি গুলো চলে আসছে, হ্যাঁ এই যে তুমি কাভার নোট দিছিলা, এখন আমাকে ইন্স্যুরেন্স পলিসিটা দাও, তো সে তখন দিয়ে দিবে। সে কোনটা দেখে দিবে? সে যখন আপনার কমার্শিয়াল ইনভয়েস দেখবে তখনই সে আপনাকে ইন্স্যুরেন্স পলিসি দিবে, এর আগে দিবে না। বুঝে গেল? তার মানে ব্যাংকের একটা শর্ত আছে যে আদৌ মালটা আসছে কিনা তুমি জানো কিনা। ইন্স্যুরেন্স কমার্শিয়াল ইনভয়েসের কপি আপনি কোথেকে পাবেন? ব্যাংকের কাছেই তো। কিন্তু ব্যাংক এটাও ভেরিফাই করে যে সে জানে কিনা, কারণ একটা সেট অফ কপি আপনাকে যে মেইলে দিবে এটা কিন্তু এলসির মধ্যে বলা আছে। এলসি করার সময় এক্সপোর্টারকে বলা আছে যে তুমি এই শিপিং ডকুমেন্টস এর একটা কপি আমার কাছে সেন্ড করবা। ওই কথাটা বলা আছে, বাই ডিফল্ট বলা থাকে, এটা 4টা কপি বানাবা, একটা আমার কাছে সেন্ড করবা। শিপিং ডকুমেন্টস এর একটা সেট আমার কাছে সেন্ড করবা। তো ব্যাংক ভেরিফাই করে যে ওই ইন্স্যুরেন্স ভেরিফাই করে যে আমার ক্লায়েন্টের কাছে আসলে কি বলে কমার্শিয়াল ইনভয়েসটা আসছে কিনা। কমার্শিয়াল ইনভয়েসের কপি যদি আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে দেন, তাহলে সে আপনাকে পলিসিটা দিয়ে দেবে। তখন আপনি কি করবেন? এই পলিসি নিয়ে ব্যাংকে যে শিপিং ডকুমেন্টস গুলো ব্যাংক সেল সাপোর্ট মেরে আপনার কাছে দিবে। তাহলে কাজটা কি আবার বলেন তো?
কেউ একজন বলেন তো, জাকিয়া সুলতানা বলেন কাজটা কি তাহলে? ম্যাটেরিয়াল আসছে, জানতে পারছি, এখন আমাদের কাজটা কি হবে? ব্যাংকে যাব, স্যার। জি স্যার। কাজটা কি হবে? আপনি খবর পাইছেন, আপনি যে এলসিটা ইয়াতে খুলছিলেন, সেটা এলসির মাল চলে আসছে এয়ারপোর্টে, কি বলে, এয়ারপোর্টে খবর পাইছেন যে আপনার মাল আসছে, কারণ আপনার যে এয়ারওয়ে বিল বা কি বলে, বিল অফ লিডিং দিছিল, এখানে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দিয়ে সার্চ করা যায় যে আমার ম্যাটেরিয়াল কোথায় আছে। আপনি দেখতে পেলেন যে আপনার ম্যাটেরিয়ালটা কোর্টে চলে আসছে, আর ব্যাংক থেকে আপনাকে ফোন দিল যে আপনার ডকুমেন্ট চলে আসছে, দেন আপনার কাজ শুরু হলো। প্রথম কাজ হলো আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যে কোথায় যেতে হবে? ব্যাংকে যেতে হবে না কোর্টে মাল আসছে সেটা দেখতে যেতে হবে, কোনটা করতে হবে? কোর্টে যেতে হবে। কোর্টে যাবেন? কোর্টে যে খুঁজবেন কিভাবে আপনার মাল কোনটা? স্যার ওই যে ব্যাংক যে ডকুমেন্টস গুলো আমাকে সেন্ড করেছে ওগুলোর থ্রুতে খুঁজবো। ব্যাংক তো আপনাকে কোনো ডকুমেন্ট সেন্ড করে নাই। স্যার তো আমি জানলাম কিভাবে যে আমার কোর্টে মালগুলো আসছে? তো তাহলে এতক্ষণ কি বললাম আমি? এতক্ষণ কি বললাম আমি? যাকে যেন কই ছিল, ক্লাসে মনোযোগ ছিল না, কানে হেডফোন ছিল কিন্তু মনোযোগ মনে দিচ্ছে। মাহবুব বলেন, মাহমুদ, মাহমুদুল বলেন। স্যার আমরা হচ্ছে ব্যাংকে যাব, ব্যাংকে যে হচ্ছে সেখানে আমাদের আগে তো হচ্ছে আমরা দিয়েছিলাম ইন্স্যুরেন্স কাভার নোট। এখন হচ্ছে ইন্স্যুরেন্সের যে ইয়েটা মূল কপিটা সেটা ওইখানে শো করতে হবে, একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, দিয়ে ওদের কাছ থেকে যে আমাদের যে প্রোডাক্টটা আসছে সেটা যে ইয়েটা আসছে শিপিং ওই ইয়েটা ডকুমেন্টস, রিসিভ করতে হবে, ডকুমেন্টস গুলো রিসিভ করতে হবে, সেইটা নিয়ে তারপরে যেতে হবে কোর্টে। তখন খালি কোর্টে যাওয়া খালি লাগবে। হাতে কোর্টে গেলে পরে আপনারা কেউ ঢুকতেও দিবেন না। ব্যাংকের অথরাইজ সিগনেচার ছাড়া, ওই ডকুমেন্ট ছাড়া কোর্টে কেউ আপনাকে মাল দিবে না। ওটা আপনি মালের মালিক না, ব্যাংক মালিক ছিল, মালিক হয়ে আছে এখনো। ব্যাংক যখন বলবে হ্যাঁ আমি মালিক ছিলাম কিন্তু আমি অথরাইজ করে দিলাম এখন জাকিয়া সুলতানের মাল হ্যান্ড ওভার করতে, তখনই পাবেন। আর আপনি গেটের কাছে যে প্যারাডো নিয়ে যায় যদি দাঁড়ায় থাকেন, আর ওই কি বলে সাপ্লায়ারের যে ডকুমেন্ট বানাইছিল ওইটা আপনাকে শেয়ার করে, ওইটা নিয়ে যায় যদি মাল দেখতে চান আপনি ঢুকতে হতে পারেন। বোঝা গেল জাকিয়া? জি স্যার। হুম, তো সহজ। আপনি সবকিছু আপনি 1 পয়সা খরচ করছেন এখন পর্যন্ত? সব তো ব্যাংক করতেছে, সব ক্রেডিটে চলতেছে এখন পর্যন্ত ব্যাংক। আপনি এলসি খোলার জন্য কোনো পয়সা কড়ি দেন নাই, সব দিবেন বলে কমিটমেন্ট করছেন কিন্তু দেন নাই। সো সব আসবে ব্যাংকের নাম। ব্যাংক যখন আপনাকে বলবে হ্যাঁ ওকে নেয়ার পারমিশন দিলাম বা অথরাইজ করলাম, তখন আপনি ওইটা নিয়ে কোর্টে যেতে পারেন। আর ব্যাংকে থেকে কাগজ নিতে যাওয়ার সময় 2টা ডকুমেন্ট নিতে হবে। কি কি জাকিয়া বলেন? স্যার টিআই। আবার এলসি শুরু হয়ে গেছে, এলসি তো শেষ। স্যার ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস। কেন আপনি ব্যাংকে কি নিতে যাচ্ছেন? স্যার ব্যাংকে তো ডকুমেন্টস নিতে যাচ্ছি যে আর আমার আপনি কি কোর্টে নিয়ে যাবেন? প্রোডাক্ট গুলো। আমি কোশ্চেন করছি যে এই ব্যাংকের থেকে ডকুমেন্ট নিতে হলে আপনাকে কি কি নিয়ে যেতে হবে, এবার মাথায় বাড়ি স্যার দিব এলসি, একটা। স্যার এলসি ট্রান্সমিটেড কপি। আবার বলে এলসি ট্রান্সমিটেড কখন? এগুলো পিটানো দরকার ছিল, সামনে থাকলে সব কটারে স্কেল দিয়ে হাতের উপর। এই বলেন, কি বলে, শরীফ বলেন। আর আমি বলবো, নুরুল আমিন, আপনারা তো জিজ্ঞেস করিনি। কারা পারবে না পারবে 3 মাসে তো বুঝি। বলেন, শরীফ বলেন।
কারণ শুনতেই পারতেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি বিষয়টা জানি না। আলামিন নিপ্র বলেন। আলামিন নিপ্র বলেন। এই হলো এই হলো লাইভে থাকার সুবিধা এবং অসুবিধা। অনলাইন ক্লাস মানে তো এই না ভাই। আহ, ফাহিম বলেন। আর হচ্ছে ইন্স্যুরেন্সের কাগজপত্র নিতে হবে, দেন একটা অ্যাপ্লিকেশন করতে হবে। কমার্শিয়াল এখন আপনারা এলসি খুলতে গেছেন, মালপত্র নিতে গেছেন, এখন আর ইন্স্যুরেন্সের কাগজপত্র নিতে হবে বললে হবে না। স্পেসিফিক ভাবে বলতে হবে কোন কাগজ এবং কি নিয়ে আপনাকে যেতে হবে। ইন্স্যুরেন্সের কভার লেটার নাকি? ইন্স্যুরেন্সের ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স পলিসি নিয়ে যেতে হবে আপনাকে। আর কি নিতে হবে? আর মনে করতে পারতেছি না। আর মনে অ্যাপ্লিকেশন। করার কিছু নাই তো, এটা এটা হলো প্রসেসের কাজ। প্রসেস মনে রাখতে হবে। প্রসেস মনে রাখার কোনো কিছু এর মধ্যে নেই। আপনি মনে রাখতে গেলে মাল আসবে হলো, ধরেন আপনি চাইছেন মেশিন, আসবে অন্য জিনিস। মনে 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 রাখলে তো হবে না। একটা প্রসেসের জিনিস, ডকুমেন্টেশন জিনিস, মাল ডকুমেন্টেশন। মাল ঠিকই আসবে, আরেকজনের একটা খালাস করে ফেলাবে আর স্যার। একটা খালাস করে ফেলবে। ওরে বাবা, কি কথা বলে যে মনে রাখতে হবে! মনে রাখার মতো কিছু হয় না। কোনো কিছু মনে রাখার নাই। কমার্শিয়ালে মনে রাখার মতন কিছু নাই। এভরিথিং ডকুমেন্টেড। কথায় বলবো। ডকুমেন্ট ছাড়া আপনি ওখানে মালের টাচও করতে পারবেন না। দেখা তো পরে, মানে সরি, মানে টাচ তো অনেক পরের কথা, দূর থেকে দেখতেও পারবেন, গেটেই ঢুকতে দেবেন টাকা হচ্ছে। গোবিন্দ বলেন। স্যার হচ্ছে এই এই কাগজপত্রগুলো আসার পরে হচ্ছে আবার কাগজপত্র, আমাকে ভাষা সবকিছু হচ্ছে কমার্শিয়াল ভাষায়। আচ্ছা স্যার, হ্যাঁ ডকুমেন্টস গুলো আসার পরে হচ্ছে স্যার আমি শিপিং হচ্ছে ডকুমেন্টস স্পেসিফিক ভাবে বলতে হবে। ওসব কথাবার্তা চলবে না এখন আর। ওটা তো মানে যখন এলসি জানতাম না তখন বললে মানা যেত। এখন বলতে হবে শিপিং ডকুমেন্টস গুলো ব্যাংক থেকে আনতে হলে আমাকে এটা এটা নিয়ে যেতে হবে। হ্যাঁ স্যার, হচ্ছে শিপিং ডকুমেন্টস গুলো হচ্ছে আমাকে আনতে হলে প্রথমে হচ্ছে স্যার ইন্স্যুরেন্স পলিসিটা নিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তারপরে ওখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর ওখান থেকে আমি শিপিং ডকুমেন্টস গুলো নিয়ে তারপর কোর্টে যাবো স্যার। গুড, থ্যাংক ইউ। গোবিন্দ ঠিক যেভাবে বললো সেভাবে এবার জাকিয়া সুলতানা বলেন। কিন্তু অতে ওই অজগার আসছে তেড়ে এরকমের মতন অবস্থা হয়ে গেছে। হাতে আমটে আমি পাড়ো খাবো পেড়ে, ছোটবেলায় যেরকম পড়ছি। এগুলো পড়ানো, এটা মনে রাখতে হবে। বলেন জাকিয়া, বলেন। স্যার শিপিং ডকুমেন্টস গুলা কালেক্ট করার জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করা লাগবে, দেন ইন্স্যুরেন্স পলিসি শো করতে হবে। এক্স্যাক্টলি। দেন আপনি ডকুমেন্টস গুলো পাবেন, অথরাইজ জি। ডকুমেন্ট গুলো পাবেন। ওইগুলো নিয়ে আমরা এখন যাব চলে আমার মাল আছে কোথায় ছাড়াবো এটার জন্য। কোথায় যাব আমরা? এনএফকে দিব স্যার। কোর্টে কোর্টে যাব। স্যার। সাক ম্যাডাম। না না না, আমি এর এর আগেও তো টাচ দিছিলাম। এর আগে তো আমি টাচ দিছি ডিএমএস। এবারটা ভুলে গেছে। হ্যাঁ, এবারটা ভুলে গেছে, বুঝছেন? এবারটা ভুলে গেছে। ডিএমএস এ বলবো না আগে। এমডি স্যার তো, এমডি স্যার কিন্তু ওদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে যে তোমরা দেখো কোনটা ভালো হয় দিয়ে আমার জানাবে। বুঝতে পারছি, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আচ্ছা ম্যাডাম, আমি একটু ক্লাসে আছি, আমি পরে আপনাকে ফোন দেবো নি। ওকে ওকে, জি জি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন আপনি আমরা 5 কোথায় মিনিট যাব? দাঁড়ান।
5 মিনিট কারে দাঁড় করে রাখলো আতিফ। আচ্ছা, তাহলে কি করবো এখন? এগুলো নিয়ে আমরা চলে যাব পোর্টে। যেহেতু জাকিয়া সুলতানা পোর্টে যেতে যাচ্ছে, গেল, কিন্তু জাকিয়া সুলতানা পোর্টে গেলে পোর্ট কি জাকিয়া সুলতানের ঢুকতে দিবে? না স্যার। না স্যার। না স্যার, কেন দিবে না বলেন তো? ওর কাছে তো সব ডকুমেন্ট আছে, তারপরে কেন দিবে না? স্যার ও কারণ স্যার এই পোর্টের থেকে এই মাল ছাড়ানোর অথরিটি ওনার নেই স্যার। ঠিক। এক্স্যাক্টলি। এই অথরিটি কার আছে? সিএনডিপি স্যার। সিএনএফ CNF এজেন্ট, সিএনএফ গুড, এজেন্ট। CNF রাইট। সো যাকে আবার আপনি বুঝেন আপনার ইচ্ছা আছে, উপায় আছে, কাগজ আছে, তারপর আপনার শক্তি নাই ভিতরে ঢোকার। কারণ কি? এই মাল ছাড়ার এখতিয়ার আপনার নাই। যদি আপনার সিএনডিএফ লাইসেন্স থাকে, ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং করার লাইসেন্স থাকে, দেন ইউ ক্যান মুভ অ্যাহেড, আপনি আগায় যেতে পারেন নিজেই ছাড়াও। যেহেতু নাই, তো আপনার কি করতে হবে? সিএনডিএফ এর কাছে যে সবকিছু বুঝাই দিতে হবে যে ভাই আমার এই যে কাগজপত্র, তুমি মালটা ছাড়াই দাও। হ্যাঁ, তাহলে জাকিয়া সুলতান এখন বলতে পারে, তাহলে এটা কেমন কথা হলো স্যার, আমার মাল আমি দেখতেই পারবো না? পারবেন। এক হলো নর্মাল ওয়েতে কি আপনার মাল ছাড়ানোর পরে আপনি দেখতে পারবেন, আর পোর্টের ভিতর যে যদি আপনি জাহাজ থেকে মাল দেখতে চান কিভাবে সিএনডিএফ কাজ করে, দেন সিএনডিএফ কে একটা পারমিশন নিতে হয় পোর্টের, যে আমার সাথে একজন এই লোক থাকবে, পাস নিতে হয়। আমি যে কয়েকবার দেখে আসছি, যাইতে হবে, দেখার জন্য যাইতে হবে, অনেক কিছু শিকার আছে। বোঝা গেল জাকিয়া? জি স্যার। জি স্যার। তারপরে এখন সিএনডিএফ আপনার এই ডকুমেন্ট নিয়ে ওই সমস্ত শিপিং ডকুমেন্ট পাওয়ার পরে সে মাল খুঁজে বের করবে। এখন বলেন তো মালটা খুঁজে পাবে কিভাবে? সিএনডিএফ কোন কাগজের বলে পাবে? ইমরান, কোন কাগজটা প্যাকিং লিস্ট মেন? স্যার, ডিএল। কমার্শিয়াল ইনভয়েস না স্যার? তার শিপিং প্যাকিং ডকুমেন্ট, ওটা দিয়ে তো পাবে। শিপিং ডকুমেন্টস এর কোন কাগজটা দিয়ে মাল সার্চ করবে, খুঁজে বের করবে? বিল অফ লোডিং। ডিএল। জাকিয়া কোনটা দিয়ে পাবে? স্যার বিএল দিয়ে মনে হচ্ছে। ইমরান কোনটা দিয়ে পাবে? স্যার প্যাকিং লিস্ট। প্যাকিং লিস্ট স্যার, প্যাকিং লিস্ট। বিপ্লব কোনটা দিয়ে পাবে? স্যার প্যাকিং লিস্ট মনে হচ্ছে স্যার। উৎপল কোনটা দিয়ে পাবে? উৎপল তো নাই। মেহেদি কোনটা দিয়ে পাবে? স্যার এয়ারওয়ে বিল, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং মাহবুব লিস্ট। কোনটা দিয়ে পাবে? বিএল। গুড। এইবার হলো যারা যারা বিএল বলছেন বা ইয়ারওয়ে বিল বলছেন তারা পাস, আর বাকি যারা বলছেন তারা ফেল। এতে একটা এমসিকিউ হয়ে গেল। শিপিং ডকুমেন্টস এর কোন পেপারসটা দিয়ে ম্যাটেরিয়াল সার্চ করে বের করে? সো ওয়ান কাইন্ড অফ চালান, কোন জাহাজে আসছে, কোন প্লেনে আসছে, সবকিছু তো লেখা আছে বিএল এর মধ্যে। তা আপনি আগেই প্যাকিং লিস্ট দিয়ে কি করবেন? প্যাকিং লিস্ট দেখবেন যে শিপিং ওর ভিতরে ডকুমেন্টস, স্যার এখানে তো শিপিং ডকুমেন্টস বলতেছেন, তার মানে তো শিপিং শিপিং ডকুমেন্টস তো ওইটাই মূল। আপনি বিএল, ভুল বিল অফ, শুনিয়েছেন মাহবুব স্যার। স্যার আমার কোশ্চিন আপনি ভুল শুনেছেন তাহলে। আমি কোশ্চিনটা করেছি শিপিং ডকুমেন্টস এর কোন পেপারসটা দিয়ে মাল সার্চ করব, সিএনডিএফ মাল সার্চ করবে কোন পেপারসটা দিয়ে? বিএল। তো ওটাই জিজ্ঞেস করছি, তো ভুল কোথায় বললাম? না আমি ভুল কথা বলিনি, আমি ওইটা বলিনি স্যার। আমি হুম। বলতেছি কি শিপিং ডকুমেন্টস বললেই তো সেই বিএলটাই তো মূল, আমি সেটা বলতে চাইছি স্যার। আমি তো একই কথাই বলছি, আপনারটাই হ্যাঁ আমি স্যার আমি, বলছি। আমিও বলছি শিপিং ডকুমেন্টস এর কোন পেপারসটা দিয়ে আমি সার্চ করব আমার মালটা কোথায় আছে। স্যার আমি আপনাকে বলিনি, আমি সবার জন্য বলেছি আর কি, যে শিপিং ডকুমেন্টস বলে তো ওইটাই আসে, এটা বলেছি স্যার, আর কিছু না, আপনার ভুল ধরিনি স্যার। মানে আমার ভুল না, আমার কোশ্চিনটা তো আপনারা এখনো অ্যাপ্রোপ্রিয়েটলি বুঝেনি। শিপিং ডকুমেন্টস ফুল সেট আপনার হাতে দিল, বললো আপনি যান মালটা খুঁজে বের করেন। আপনি এখন
প্যাকিং লিস্ট দেখে মাল খুঁজতে পারবেন, বের করতে জি স্যার, পারবেন? বুঝতে পারছি, মানে স্পেসিফিক ভাবে একটা পেপারটা জানতে। আমি তো ওটাই বলছি যে সবার উদ্দেশ্যে একই কোশ্চেন করছিলাম যে শিপিং ডকুমেন্টস এর কোন পেপারসটা দেখে মালটা খুঁজে বের করবো, দ্যাট ইজ বিএল বা এয়ারওয়ে বিল, যেখানে কোন এয়ারে আসছে, কোন জাহাজে আসছে, ভেসেল নাম্বার কত, সবকিছু উল্লেখ আছে। প্রথমে তো আমাকে ওটা খুঁজে বের করতে হবে, বিল অফ লিডিং স্যার। বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল। বোঝা গেল মাহবুব? জি আচ্ছা, স্যার, প্যাকেজ ক্লিয়ার। লিস্ট দিয়ে তো খুঁজে বের করতে আমার মালটা মানে কি ঠিক আছে কিনা, এটা তো ইনপুটার নিজে দেখবে মনে হয় স্যার। কি করবে বুঝিনি এই কথা আবার। মানে প্যাকিং লিস্ট দিয়ে তো মনে হয় মালটা ঠিক আছে কিনা এটা তো ইনপুটার পোর্ট থেকে ছাড়াই আনার পর নিজে দেখবে, মানে মিলাবে আর কি প্যাকিং লিস্টের সাথে। প্যাকিং লিস্টের কাজ হলো, প্যাকিং লিস্টে উল্লেখ থাকবে আপনার ম্যাটেরিয়ালটা কিভাবে প্যাক করে পাঠাইছে, দ্যাটস অল। কয়টা কার্টুন করছে, কোন কার্টুনে কি আছে, তার ওয়েট কত, সাইজ কত, এভরিথিং। ওকে, দেন সেন্ডে এগুলো সার্চ করবে, এগুলো ইন্সপেকশন করাবে, কাস্টমসের লোক সাথে যাবে। একটা হলো প্রি ইন্সপেকশন, একটা হলো পোস্ট ইন্সপেকশন। প্রি ইন্সপেকশন হলো মাল আসার আগে ডকুমেন্ট চেক করা, আর পোস্ট ইন্সপেকশন হলো মাল আসার পরে মাল সহ ডকুমেন্ট চেক করা, আপনি যা বলছেন তা আনছেন কিনা। কাস্টমসের কাজ আছে তো কিছু, তাই না? দিয়ে আপনি আলু আনলে পারা কাস্টমস, যদি লেখা থাকে আপনার পটাটো, কাস্টম বস্তা বস্তা খুলে দেখবে আদৌ এটা পটাটো কিনা। এখন যদি বাংলাদেশের কাস্টমস হয়, সে বলবে ঠিক আছে পটাটো, কিন্তু এটা তো মনে হচ্ছে যে বাতাবি লেবুর মতন সাইজ, অতএব আপনাকে টাকা দিতে হবে, নাহলে আমি এটা ছাড়বো না। বলছেন আলু, কিন্তু বাতাবি লেবুর মতন সাইজ হলো কেন, টাকা দেন। বা বলছেন আলু, এটা ছোট হয়ে গেল কেন, টাকা দেন। মানে বাংলাদেশের কাস্টমস আর করে। স্যার, কাস্টম অফিসার কি সবসময় সাথে যে চেক করে? প্রি ইন্সপেকশন, পোস্ট ইন্সপেকশন, এইচএস কোডের সাথে। কাস্টমস অফিসার কি তাহলে এই যতগুলো কার্টুন আসে এগুলো কি সব তারা কি অ্যাকচুয়ালি খুলে দেখে? কাস্টম অফিসার না, কাস্টম ইন্সপেক্টর। আচ্ছা, কাস্টম ইন্সপেক্টর উনি কি এই সবগুলোই খুলে দেখে কার্টুন? সবগুলো দেখে না, যদি ওনার মনে হয় যে আমি এটা দেখবো, আপনি দেখাতে বাধ্য, বুঝতে তার এই পারছি, বাট অথরিটি তার আছে। যদি সন্দেহ হয় তার যে না রাইট, এখানে এই মাল নেই, রাইট। এবং বাংলাদেশের কাস্টম ইন্সপেক্টর অফিসারদের সব মালেই সন্দেহ হয়। সন্দেহ হলে তো টাকা পাওয়া যায় স্যার। রাইট। কি কি করে শুনেন। প্রথম বলে কি, এই যে এইচএস কোড উল্লেখ করে মাল নিয়ে আসছেন, এইচএস কোডে এখানে এখন একটু মজার মজার জিনিস কয়েকটা শুনেন, খুব মজার জিনিস আছে। কাস্টমস এর প্রথম ধান্দায় থাকে যে এইচএস কোড দিয়ে আপনি ম্যাটেরিয়াল ডিক্লেয়ার করে নিয়ে আসছেন, আদৌ কি এইচএস কোডে কি এই ম্যাটেরিয়ালটা পড়ে কিনা আমি একটু চেক করব। আপনি বই খাতা দেখাইলেন, তো এবার ম্যাটেরিয়াল দেখি। ম্যাটেরিয়াল দেখার পরে তার মনে হইলো যে এই মনিটর তো ভাই, তখন প্যাচ কিভাবে লাগাবে, এটা তো ভাই মনিটর বলছেন এটা ঠিক হয়নি। তো স্যার কি বলা উচিত ছিল, যেহেতু এটা মেশিনের পার্টস, অতএব আপনাকে এটা বলা হয়েছিল যে মেশিন, মনিটর কেন বললেন? তখন তারে কিভাবে বোঝাবেন আপনি যে এটা মেশিন হিসেবে ডিক্লেয়ার দিলে আপনার ডিউটি বেশি দেওয়া লাগতো, আপনি মনিটর হিসেবে ডিক্লেয়ার দিচ্ছেন বলে আপনার কম দেওয়া লাগছে। এটা মানি না, এটা হবে হলো মেশিনের কোড, যেহেতু মেশিনের সাথে অ্যাসেম্বল করা থাকবে। মেশিনের সাথে এই যে দেখছেন না হার্টবিটের মেশিন, মেশিন লাগানোর পরে মেশিনের সাথেই মনিটরটা থাকে, যেখানে হার্টবিট ওঠানামা করে। জি স্যার, ফ্যাশন মনিটর স্যার এটা। পেশেন্ট মনিটর। এইচএমআই যেটা আর কি। হুম। তা এখন ওটা যদি আমি তো আনছি আলাদা ভাবে, মনিটর হিসেবে ডিক্লেয়ার করে নিয়ে আসছি, কিন্তু এখন যদি কোনো অফিসার এসে আমাকে এটা বলে যেটা মেশিনের পার্ট, আপনি আলাদা কোডে মনিটর, প্রবলেম কি আতিক ভাই? আপনি তো একা না, এখানে অনেক স্টুডেন্ট আছে। এখন যদি মনে হয় এরকম যে
এটা তো মেশিনের পার্ট, আপনি ম্যানও মনিটর নিয়ে আসলেন, আপনি তো সঠিকভাবেই নিয়ে আসছেন, মনিটর লেখা আছে, মনিটর এইচএস কোড সবকিছু ঠিক আছে। কিন্তু উনি যদি ইচ্ছা করে এসব গ্যাঞ্জাম করতে, আপনি গ্যাঞ্জাম করতে শুরু করে দিতে পারে, আটকে রেখে দিল আপনার, না এটা আমি ইয়া না, ভুল ডিক্লারেশন দিচ্ছেন, পকেটের মধ্যে ধরেন যে দিয়ে দিলেন 50,000 একটা বান্ডিল 1 লাখ, আচ্ছা ঠিক আছে, তাহলে এইচএস কোড ঠিক আছে, হয়ে গেল। দিনে যদি মনে করেন এরকম 10টা ইন্সপেকশন করে, 10 লাখ, ভাগযোগ করে নেওয়ার পরে তো 2-3 লাখ পকেটে থাকে, তো তার বেতন যদি মাসে 60,000 হয় কোনো প্রবলেম নাই, সে এভরিডে কামাই করে 2 লাখ, আপনি 60,000 দেন আর 30,000 দেন, ওই বেতন তো ধরাই লাগে না। কাস্টমস অফিসারের পিয়নের বাড়ি এই কারণে 5 তলা বাড়ি থাকে, কারণ ওই 20 লাখ 25 লাখ সব ভাগ বাটোয়ারা হয়। এবং শুধুমাত্র ইন্সপেক্টর কামাই করে না, গেট থেকে বেরোবেন তখন টাকা দিতে হয়, ঢুকবেন টাকা দিতে হয়, ধরবেন টাকা দিতে হয়, ম্যাটেরিয়াল আনছেন, নিচে যে প্লাস্টিকের প্যালেট গুলো থাকে এগুলো একটা 7-8 হাজার টাকা করে দাম, প্যালেট গুলো সব চুরি করে নিয়ে নেয়, মগের মূল্য। ওই যে নায়ক ছবির মতন এভরিবডি কারাপ্টেড, কারে সাসপেনশন অর্ডার দেবে সে? নায়ক ছবিতে অনিল কাপুর সিদ্ধান্ত নিল যারা যারা করাপশনের সাথে যুক্ত প্রত্যেকে ইয়া করে দাও, ফায়ার করো, সবাই রিজাইন ইয়া দিয়ে দাও। তো দেখে স্যার কজন দেবো, সবাই, তো সবাই দিয়ে দাও, চালানোর মতন দেশে কেউ লোক নেই। তা বাংলাদেশের অবস্থা সেরকম টাইপের ভয়ঙ্কর। এনিওয়ে, তাহলে আমরা কোথায় ছিলাম? সিএনএফ এ দিয়ে দিলাম, সিএনএফ করলো, সিএনএফ কি করবে, এরকম ইন্সপেকশন করানোর পরে ম্যাটেরিয়াল সবকিছু ওকে হইলে দেন এটা অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট যেটাকে বলে ওই যে প্রি ইন্সপেকশন, ইন্সপেকশনের পরে অ্যাসেসমেন্ট, ম্যাটেরিয়ালের সাথে কোডের ঠিক আছে কিনা, ম্যাটেরিয়ালের আর বর্ণনা একটা ঠিক আছে। কোশ্চেন ছিল, জি বলেন। এই এই যে কাস্টমস কে যে আমার টাকাগুলো এক্সট্রা দেওয়া লাগতেছে, এগুলো কি সিএনএফ এজেন্ট দিবে না? যেহেতু আমার তো তার সাথে আগেই ডিল হয়ে গেছে। আপনি তো ভাই জানি নাই ভিতরে, আপনার তো যার একটা পদ্ধতি বললাম, যদি আপনার একান্ত মনে চায়, যেমন জাকিয়া বলছে সে মাল দেখতে যাবে, এই জন্য বললাম যে জাকিয়া যদি যেতেই হয় সেক্ষেত্রে সিএনডি একটা পারমিশন নিয়ে আসবে ভিতর থেকে যে আমার সাথে একজন লোক থাকবে, পারমিশন দেওয়া হোক। এছাড়া ইন জেনারেলি তো আপনি যাবেন না, আপনার সিএনডি অথরিটি না থাকলে তো আপনি যেতে পারবেন না, লাইসেন্স না থাকলে। এবং স্যার আমি সেটা বলিনি স্যার, এভরি ট্রানজেকশন শুড বি থ্রু সিএনডি। আমি স্যার এটা বলিনি, আমি বলতে চাচ্ছি যে সিএনএফ এর সাথে তো আমার একটা ডিল থাকে আগে। এখন কোনো কারণে যে দেখা যাচ্ছে ওভার এক্সেস কিছু টাকা তার পে করা লাগলো, যেটা করার কথা ছিল না। যেমন আপনি বলছেন যে সন্দেহের কারণে সে আরো পেঁচাইলো, আরো পেঁচাইলো, আরো পেঁচাই পেঁচাই সে কিছু টাকা নিল, যেটা সিএনএফ এজেন্টেরও মানে আইডিয়ার বাইরে ছিল। তো সেক্ষেত্রে কি সিএনএফ এজেন্ট কি আসলে ইম্পোর্টারের কাছে কি আর কোনো টাকা দাবি করে কিনা, নাকি এটা তার এন্ড থেকেই চলে যায় আর কি? কেন কে দিবে? সে তো আপনার কাছে মাল ছাড়া দিবে বলে একটা কমিশন চাইতেছে। সিএনডি সিএনডি এজেন্ট তো আপনি একটা কমিশন দিবেন, এই মালটা ছাড়া দিতে বলে তোমার এই টাকা দিব, এত% একটা কমিশন দেয়, এত টাকার মাল ছাড়লে এত 90,000 ডলারের মাল ছাড়লে তার উপরে তোমার এই কমিশন পাবা, এটা কমিশন ভিত্তিক। কিন্তু ওই যে অতিরিক্ত টাকা লাগবে সেটা তো, যদি সে মনে করেন একটা মাল ছাড়া সে পায় 50, 40, 20, 30, 40 হাজার টাকা, এখন যদি 1 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে তাহলে তার সিএনডি এজেন্ট টিকবে? এটা সিএনডি এর গাড়ি এইটাই 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 জানতে চাচ্ছি স্যার, দ্যাটস মিন ইম্পোর্টারেরই দেওয়া লাগে। ইম্পোর্টারের দেওয়া লাগে। এইখানে সিএনডি যদি এটা ইনকো টার্মসের, সরি সরি, বলেন ইনকো টার্মসে যদি লেখা, ইনকো টার্মসের উপর ডিপেন্ড করে, কারণ ওরা যদি সরাসরি মনে করেন যে এই পর্যন্ত অফিস পর্যন্ত দিয়ে যাবে, তখন তো আর এইসব হ্যাসেল তার আর বহন করতে হতেছে না ইম্পোর্টার, তাই না? এটা তো অন্য ইম্পোর্ট, কোশ্চিন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ইম্পোর্টান্স তো আমার ওই পর্যন্ত হয়েই গেছে, এটা তো আমার পোর্ট পর্যন্ত আসা পর্যন্ত ইম্পোর্টান্স ওকে, এখন তো আমার কাজ। রাইট। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কাজ, এখন আমার যা খরচ হবে সব আমার। উপর বলতেছে বাসায় এসে দিয়ে যাবে, সেটার খরচ তো ভাই আপনি দিয়ে দিছেন, এই জন্য আপনাকে আর খরচ লাগতেছে না। যে পাঠাবে ডিডিপি করে ডোর টু ডোর পাঠাবে, যেমন ফিডেক্স, ডিএইচএল, ডিএইচএল কিন্তু ম্যাটেরিয়ালের সাথে তার আপনার বাসা পর্যন্ত পৌঁছাতে যা লাগবে সব নিয়ে নিছে একবারে। কিন্তু এইখানে তো আপনি পেমেন্ট করছেন, এইখানে তো
এখানে তো পেমেন্টটা করা আছে, ইনকোটামসটা করা আছে আপনার পোর্ট পর্যন্ত, পোর্ট থেকে আনার দায়িত্ব তো আপনার। জি স্যার, আমি ওটাই বলতেছিলাম যে আমরা পোর্ট পর্যন্ত যেহেতু এক্সপোর্টারের দর কথা, যদি আমরা এক্সপোর্টার যদি মানে এক্সপোর্টার যদি আবার অনেক সময় আছে না যে আমাদের হ্যান্ড টু হ্যান্ড বা ডোর টু ডোর যে ট্রান্সপোর্টটা দেয়, তো যদি আমাদের ডোর টু ডোর দেয় তাহলে আমাদের ওয়ার পর্যন্ত ওরা দিয়ে যাবে। তো সেক্ষেত্রে তারা আমার এই হ্যাসেল গুলো ই করতে দিতেছেন, আমি ওটাই বলছিলাম স্যার যে সিএনএফ এর যে হ্যাসেলটা আমার ই করতে হইতো, ওটা তাই আর করতে হবে না যদি হ্যান্ড ডোর টু ডোর ওরা পার্সেলটা পাঠায় আর কি। বুঝতে পারছি স্যার? ডকুমেন্টেশনে যদি প্রবলেম থাকে সেটা লাইব্রেরি সিএনডি থেকে সেটা কি তার উৎপল, আপনি ইম্পোর্টারের আসলে ব্যবস্থা কি কি? বলতেছেন আমি ক্লিয়ার হইনি, আমি আপনার ব্যাপারটা। যে হ্যাসেল স্যার পোহাইতে হবে না, হ্যাসেল কেন পোহাইতে হবে আপনাকে? আপনি তো না না ওই যে ইনকোটার্মস মেনে নিচ্ছেন। হ্যাঁ ইনকোটার্মস হ্যাঁ হ্যাঁ। হলো কি, আপনি খরচ, আপনার কি মনে হয় ডোর টু ডোর আপনি সার্ভিস নিলে আপনার খরচ কমবে, আপনার হ্যাসেল কমে না যাবে? স্যার, ও টাকা আপনারা না নিয়েই যদি স্যার, ওই নিচ্ছে। যে ওই ভাই বলতেছিল কি যে ওই যে সিএনএফ এর যে হ্যাসেলটা, যে আমরা যে অনেক সময় যে আহ, উম, এই কোডের জন্য, প্রোডাক্ট কোডের জন্য অনেক সময় টাকা দিতে হয়, তাই না? তো ওইসব ওইসব তো তখন ওই ঝামেলাটা থাকে না আর কি, ডোর টু ডোর যদি আমার দেওয়া থাকে, ইনকোটামস দেওয়া থাকে, বা ডোর টু ডোর আপনি আমাদের যদি তাহলে এক কাজ করেন তো, না, যে কি বলে, আপনি এক কাজ করেন, আমি যে মেশিনটা নিয়ে আসছি, 60 কেজির মেশিন যেটা নিয়ে আসছি, ওই যে অ্যানেস্থেশিয়া মেশিন, যেটার দাম 1,06,00,000 টাকা, এই মেশিনটা আপনার আমেরিকা থেকে আপনার বাসায় এসে পৌঁছা দিয়ে যাবে। ডিএইচএল নেয় কিনা বা দেয় কিনা একটু দেখেন তো, আলাপ করে ডোর টু ডোর এটা করা যায় কিনা। স্যার এটা তো ভারী জিনিস, বড় জিনিস আনবে না। না স্যার, এত বড় জিনিস দেওয়া যাবে না তো স্যার, রাইট। তো যেহেতু বা অনেক এটা খরচ হবে, করা দিতে যাবে অনেক না, খরচ হবে, এটা অনেক যেহেতু খরচ হবে। এটা উনি স্যার যেহেতু এক্সাক্ট প্রশ্নটা করতে পারতেছে না স্যার। এটা যেহেতু করা যাবে না, আপনি জানেন যে জিনিসটা আমি ডোর টু ডোর করা যাবে না, সেখানে হ্যাসেলের কত প্রশ্নই আসে না যে আমাকে তো, আমি ম্যাটেরিয়াল তো ডোর টু ডোর সার্ভিস দিবে না। আমি যদি মনে করেন আমার মেশিনটা ছোট, অনেক একটা জেনারেটর নিয়ে আসলেন, একটা জেনারেটর কিনে নিয়ে আসবেন আপনি, সেই জেনারেটর আপনার বাসায় এসে পৌঁছায় দিবে, আপনি সেই খরচ বহন করার মতন ক্ষমতা থাকলে আপনি করবেন। জেনারেটরের চেয়ে আনার খরচ হয়ে যাবে 3 গুণ বেশি। আর এই ধরনের কন্ডিশনে ডিএইচএল মাল এসে দিয়ে যাবে না, ডোর টু ডোর এই সার্ভিস এগুলো গুলো দেয় নাকি? যে ভাই আমি না জেনারেটর স্যার, বানাইছি ইউএসএ বসে, সেই জেনারেটর আমি খালাস টালাস করে আমার লোক দিয়ে তোমার ঘরে পৌঁছে দিব, দিতে পারবে না তা বললে ভুল হবে। জেনারেটরের 10 গুণ টাকা খরচ হয়ে যাবে, 5 গুণ টাকা। জি স্যার। আর এইসব কন্ডিশনে কেউ যায় না। আমার, আমি তো প্রথমেই বলছিলাম নেচার অফ প্রোডাক্ট, প্রোডাক্টের নেচার ভেদে আমি প্রোডাক্টটা কিভাবে আনবো ঠিক ডিসাইড তো আপনাকেই করতে হচ্ছে। সো আমার হ্যাসেল হবে কিনা, আমার হ্যাসেল হইতো না যদি আমি সরাসরি ডোর টু ডোর নিতাম, এই কথা তো আপনি বলতেই পারতেছেন না, এই কথা বলার তো অপশন নাই। এই কথা বলার তো রাইট স্যার। অপশন নাই, কারণ আমি আনবো হলো স্যার বুঝতে জেনারেটর। পারছি। আমি কেন আমি হ্যাসেল ট্যাসেল এসব, আমার খুব আরামে চলে আসতো, কেন আমি এসব হ্যাসেল নেবো? এটা বললে হবে? হবে না। স্যার আমার আরেকটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে, এই যে আমার যে এক্সট্রা টাকাগুলো দেওয়া লাগতেছে, তো এইখানে তো নেগোসিয়েশনটা করতেছে হচ্ছে সিএনএফ এজেন্ট, এই কাস্টম ইন্সপেকশন ইন্সপেক্টরের সাথে বা কাস্টমস যারা রিলেটেড। তো তখন তো উনি আসলে যেহেতু টাকাটা ওনার এন্ড থেকে যাচ্ছে না, এই কারণে তো উনি ওইভাবে তাহলে নেগোসিয়েশন করবেন। মোস্ট অফ দ্য কোম্পানিতে সিএনডেভ এজেন্ট নিজস্ব কেন নেয়, এই কারণেই নেয়, নিজস্ব সিএনডেভ নিয়ে নেয়। বা আহ, যারা বড় বড় কোম্পানি তাদের সিএনডেভ এজেন্ট ফিক্সড করা থাকে এই কারণেই। কারণ ঘুষের তো কোনো রিসিপ্ট হয় না, ঘুষের তো কোনো এইটাই আমি ডকুমেন্ট বলতে থাকে না। চাচ্ছি স্যার, যে ও তখন তো সে একটা বিগ অ্যামাউন্ট দাবি করবে যেটা তার দেওয়া লাগছে আর কি, যেটা কোনো আপনি ডকুমেন্ট থাকবে না, ওটা তো আপনার আনঅফিসিয়াল। আপনি ওই ধরনের লোকের কাছে যাবেন কেন? আপনার সাথে যে করবে এরকম খুঁজে বের করতে হবে। তারপরেও যে আপনি যারে ভালো মনে করে দিলেন সে পয়সা খাবে না, এটা তো ভাবার কোনো কারণ নেই। সে খাইলে তো আপনি ঠেকাতে পারবেন। বুঝতে পারবো, দ্যাটস মিন স্যার একজন ট্রাস্টেড কাউকে খুঁজে বের করা, কথা হচ্ছে এটা। কিছুই করার নাই, এখানে কিছুই করার নেই। ঘুষ যার কোনো সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারবে না, যে দিতেছে সেও খাবে। সে হয়তো দিছে 50, বলবে 60 দিছি, 70 দিছি, 1,00,000 দিছি, কিছু করতে পারবেন? ডকুমেন্ট আছে না sir, তো। আমি এটাই বলতে চাচ্ছিলাম। হম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।
তারপরে অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করে ম্যাটেরিয়াল সব ঠিকঠাক হলে ডিউটি টিউটি সব পেইড করবে। ডিউটি যত ওই যে স্ট্রাকচার গুলো আমরা দেখছিলাম অ্যাকর্ডিং টু এইচএস কোডে যে ডিউটি গুলো বলা ছিল, সেই ডিউটি অনুসারে যে টাকাটা আসবে সেই টাকাটা পেইড করে দিবে। কে পেইড করে দিবে? সেন্ট এজেন্ট গভর্নমেন্টের ঘরে ব্যাংকের মাধ্যমে জমা দিবে। আর অ্যাডিশনাল যেগুলো পয়সা কড়ি লাগে ওগুলো তো অন্য হিসাব। দেন আপনার ওই ব্যাংকের ঘরে টাকা জমা দেওয়ার পরে ডিউটি ক্লিয়ার করার পরে দেন আপনাকে একটা ডিও দিবে, পারমিট করবে যে ঠিক আছে আপনি মালটা নিয়ে যেতে পারেন, ডেলিভারি অর্ডার দিবে। ওইটা গেটে শো করে আপনি ম্যাটেরিয়াল গেট থেকে বের করবেন। এবং ওই ম্যাটেরিয়াল পোর্ট থেকে নেওয়ার সময় আপনার যদি কোনো আবার ট্রান্সপোর্টেশন লাগে সেই ট্রান্সপোর্টেশন ম্যানেজ করে লোড করে সেখান থেকে বের হতে হবে, দিয়ে ঘরে আপনার মাল চলে আসবে। এরপরের কাজ কি? ম্যাটেরিয়াল আমাদের ঘরে চলে আসলো ওয়ার হাউসে, তারপরের কাজ কি জাকিয়া? জি স্যার। এরপরের কাজ কি? ম্যাটেরিয়াল তো পেয়ে গেছেন। এখন হচ্ছে স্যার প্যাকিং লিস্ট অনুযায়ী দেখবো সবগুলো আছে কিনা। মেন্টাল মিলাই দেখলেন সবকিছু ঠিক আছে, তারপরের কাজ কি? এরপর কি করবো স্যার? শোনা যায় না। যে স্যার এরপর আর কি করবো, মানে এরপর আর কি করা যায় এরপর আর আমি। কি করার আছে? ম্যাটেরিয়াল যদি মনে করেন খাওয়ার জিনিস হয় খেয়ে ফেলবেন, আর যদি মনে করেন যে টেলিভিশন হয় লাগাই দিয়ে বসে লাইন টাইন দিয়ে বসে হোম থিয়েটার দেখবেন। যদি অ্যানেস্থেশিয়া মেশিন হ্যাঁ, হয় তাহলে অ্যানেস্থেশিয়া করে ফেলবেন, লোকজনের দিয়ে অপারেশন করে কিডনি নিয়ে নেবেন। আর তো ইউজ কোনো করা কাজ নাই। যাবে আর কি, যে কারণে। এরপরে তার কোনো কাজ নাই নাকি? কাজ আছে? কে বলতে পারবে এরপরে কোনো স্যার কাজ আছে না পেমেন্ট নাই? পেমেন্ট করতে হবে রাইট, স্যার। ওই তো এটাই হলো বলতে চাচ্ছিলাম যে এই যে পেমেন্টের কথা ভুলে গেছেন, ম্যাটেরিয়াল পে ঘরের মধ্যে টিভি লাগাই দেখা শুরু করছেন, খাওয়া শুরু করছেন, ওই লোকটারে পেমেন্ট দিতে হবে না? জি স্যার। তাহলে পেমেন্ট দিতে হলে এখন কি করতে হবে? ব্যাংকে যেতে হবে। ব্যাংকে কি দিতে হয়? ব্যাংকে ওই যে শিপিং ডকুমেন্ট সহ পেমেন্ট করতে হবে। ব্যাংকে কি দিতে হবে যে ম্যাটেরিয়াল ছাড়াইছেন? এরকম একটা ডকুমেন্ট দেখাইতে হবে না? ক্লিয়ারেন্স ডকুমেন্ট সিএনএফ দিতে হবে স্যার, হ্যাঁ, ওটা অনেক ম্যাটেরিয়াল সময় ক্লিয়ারেন্স ডকুমেন্ট। এটা ব্যাংকে চায়, অনেক সময় আপনি বললেও মুখে বললেও হয়ে যায় ঠিক আছে আপনি এটা আমার বিল অফ এন্ট্রি চাই। বিল অফ এন্ট্রি, বিল অফ এন্ট্রি নামে একটা কাগজ ক্রিয়েট হয় কাস্টমস থেকে ম্যাটেরিয়াল ছাড়ানোর সময়। জি স্যার। আচ্ছা, ইন্স্যুরেন্স পলিসির চেহারা কেমন? ওই যে আমি এর আগে দিছিলাম হলো কি টাকা কাভার নোটের নোট, পিকচার আর দেখেন, এখানে ইন্স্যুরেন্স দেখেন হলো, কোঅর্ডিনেটর। পলিসি, ডিরেক্ট পলিসি। এই পলিসির চেহারাটা হলো এরকম, এটাও একেবারে সিল সাপোর্ট করা থাকে, অরিজিনাল কপি নিয়ে মাল ছাড়াতে যেতে হয়। অ্যাসেসমেন্ট নোটিশ, এই যে এটা হলো এই ধরনের একটা নোটিশ, অ্যাসেসমেন্ট নোটিশ। এইটা আপনি মাল ছাড়ানোর পরে এই নোটিশটা আপনার ক্লিয়ারেন্সটা যে ডিক্লারেশন রেফারেন্স, হ্যাঁ কাস্টম রেফারেন্স, আপনি যে ছাড়াইছেন অ্যাসেসমেন্ট করছেন, এই যে দেখেন কনসাইন চেঞ্জ হয়ে গেছে, এখন বিআরবি তে চলে আসছে। এইখানে আপনি কি কি করছেন? এই যে আমি বলছিলাম কাস্টম ডিউটি দিয়েছেন 70,417 টাকা, রেগুলারিটি ডিউটি ছিল 902 টাকা, সাপ্লিমেন্টারি ডিউটি ছিল 3,081 টাকা, ভ্যাট ছিল আমার 2,476,000 টাকা, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ছিল 63,000 টাকা, অ্যাডভান্স ট্যাক্স ছিল 66,915 টাকা, অ্যাডভান্স ট্রেড ট্রেড ভ্যাটের দরকার নেই। এই টোটাল টিটিআই হয়েছে 4,07,810 টাকা। এটা ছিল হলো আমার আইটেমের ট্যাক্স, আর গ্লোবালি কিছু ট্যাক্স ছিল সেগুলো হলো 2,551 টাকা। এই টাকাটা টোটাল আমাকে পেমেন্ট করতে হয়েছে। দেন এই যে বিল অফ এন্ট্রি, এইটা ক্রিয়েট করে দিছে কে? কাস্টমস এর লোকজন। এই যে সিডি কত টাকা, আরডি কত টাকা, এসডি কত টাকা, ভ্যাট কত টাকা, এআইটি কত টাকা, এটি কত টাকা, অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ট্রেড ভ্যাট এটা দরকার নেই। এই মিলে হচ্ছে টোটাল আমার এই যে আসছে হলো 3,75,18 টাকা, মোট 4,07,000 উপরে যেটা দেখলেন ওটাই।
4,07,810 টাকা। এই দেখেন, আরিফুল ইসলাম, সরকারি রাজস্ব কর্মকর্তা, শুল্কায়ন টি মার্ট, কাস্টমস হাউস, ঢাকা। উনি ক্লিয়ারেন্স করে বিল অফ এন্ট্রি যখন আমার কাছে দিয়েছে, দেন আমি মালটা পেয়েছি। বিল অফ এন্ট্রি কপিটা নিয়ে মাঝে মাঝে, স্যার বিল অফ এন্ট্রি কপিটা দেখেন, তার মানে আপনি মাল পেয়ে গেছেন ব্যাংকে। ব্যাংক তখন বলবে পেমেন্টটা তাহলে কি দিয়ে দিব স্যার? তখন আপনি কি বলবেন? দেন না? তখন আপনি কি বলবেন? দিয়ে দিতে বলা হবে স্যার। আপনি যদি দিতে না চান তখন কি করবে ব্যাংক? তাহলে আমি না চাইলে ওরা দিয়ে দেবে। রাইট। না চাইলে ব্যাংক দিয়ে দিবে। ব্যাংক তখন দিয়ে দিবে, দিয়ে বলবে কি, তোমার ইন্টারেস্ট শুরু হয়ে গেল। এতক্ষণ ছিল, ইন্টারেস্ট ছিল, এখন আবার আরো বাড়তে থাকা শুরু হয়ে গেল। 6 মাস 1 বছর দেখবে পেমেন্ট, যদি মনে করেন অনেকে এখন কোশ্চেন করতে পারেন, পেমেন্টটা দিলাম না কি হবে? ব্যাংক আপনাকে ছেড়ে দিবে না। তার ওই প্রত্যেক দিনের ইন্টারেস্ট সে নিয়ে নিবে পজিশনে, যেদিনই দেয়। আর একেবারে না দিলে ব্যবসাটাই দখল করে নিয়ে নিবে, ব্যবসাটাই। তাহলে সেক্ষেত্রে ব্যাংক কতদিনের সময় দেয় পে করার জন্য? এইসব তো কমই ঘটে, আর ঘটলে পারা ঘুরায় ঘুরায় 1-1.5 বছর তো কাটায়, 1-2 বছর কাটানো যায়, তারপরে দেখলে মেঘলে দেখায় টাকায় কোন রকম কিছু দিয়ে টিয়ে ফাঁকি মারে আর কি। ওটা হলো বিগ শটদের কাজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি। ওই যে মাঝখানে একটা নিউজ দেখছিলাম, এই কেয়া গ্রুপ আছে না স্যার? জি। এই কেয়া গ্রুপ হচ্ছে আপনার ওনাদের এক্সপোর্টের টাকা, মানে ওনারা যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে মালামাল, এক্সপোর্টের টাকা যে আপনার ব্যাংকে আসে, তো ব্যাংক তাকে টাকা দেয় না। এখন এই টাকার যে ভ্যালুটা, এটা মানে নিউজে দেখলাম যে ওনার প্রায় 8,000 কোটি টাকার মতো হচ্ছে আপনার এই টাকা হচ্ছে ওনার এক্সপোর্টের টাকা ওনাকে দেয় না। পাশাপাশি ওনাকে উল্টা আরো ব্যাংক হচ্ছে বিভিন্ন খাতের লোন দেখাইছে প্রায় 2,000 কোটি টাকার মতো, দেখায় ওনার নামে মামলা টামলা দিয়ে, বা এক কথায় হয়তো জানেনও যে কেয়া গ্রুপটা এখন প্রায় ধ্বংসের পথে আর কি। তো এই যে ব্যাংক যে কাস্টমারের টাকা দেয় না, এক্ষেত্রে কাস্টমারের আসলে কি করার থাকে তখন, মানে এক্সপোর্টারের কি করার থাকে? এক্সপোর্টারের কি করা থাকে মানে? এক্সপোর্টার তো স্যার মাল এক্সপোর্ট করছে না, তো মাল এক্সপোর্ট করলে সে টাকা পাবে না। হ্যাঁ, সে ব্যাংক তো তাকে টাকা এখন দিবেই। এখন ব্যাংক তাকে টাকা দিচ্ছে না। ওই কেস ব্যাংক পেছাবি তাকে, যে চলতেছে, তো এইসব কারণে তখন আইনগত ভাবে যেসব পদক্ষেপ আছে সেগুলো নিতে হয়। মানে দেখলাম এটা, এই নিউজটা এটা দেখলাম যে তার এরকম 8,000 কোটি টাকার মতো এক্সপোর্টের টাকা, যেটা হচ্ছে আপনার ব্যাংক তাকে দেয়নি, তার অ্যাকাউন্টে এটা অ্যাড হয়নি। ব্যাংকে টাকা নাই, মেরে খেয়েছে, চুরি হয়েছে, এসবই তো হয় আমাদের দেশে সবকিছু। যে অ্যাকচুয়ালি স্যার এখানে পলিটিক্স এর ব্যাপার স্যাপার, এখানে কিছু করার নেই। এগুলো নিয়মের বহির্ভূত কথাবার্তা আর কি। জি স্যার। দেয়নি, যেমন দরবেশ 40,000 কোটি টাকা কেন দিবে তার? সে কোত্থেকে মাল? ব্যাংকের থেকে 40,000 কোটি টাকা বা সে নিবে কিভাবে, আর কেন তাকে দেয়া হবে, এবং কেন সে এটা ফেরত দিবে না? মামার বাড়ির আবদার, কার টাকা? সেইটাই। এনিওয়ে, এইসবই চলে আমাদের দেশে। এই দেশে আসলে বসবাসের যোগ্য না, বসবাসের মতোই যোগ্য না। একটা লোক ভালো না, রাজনীতির একটা লোক ভালো না। তো ম্যাটেরিয়াল চলে আসার পরে আমাদের পেমেন্টটা ক্লিয়ার করতে হবে। খুব সিম্পল কথা, ব্যাংকে যেয়ে বলতে হবে আমি ম্যাটেরিয়াল পেয়ে গেছি, পেমেন্টটা ডিসবার্স করে দেন, মানে পাঠায় দেন। আর আপনাকে ব্যাংকের যে লাইবিলিটিটা হয়েছিল আপনার, সেটা পরিশোধ করে দিতে হবে। এলসি ক্লোজ। এর ভিতরে আমি কথা বলার ভিতরেই আপনাদেরকে আমি এক্সপোর্টের ব্যাপার স্যাপার বলে ফেলছি। এক্সপোর্টের প্রসেসের ভিতরে আপনি এতক্ষণ ছিলেন ইম্পোর্টার, এখন হচ্ছেন এক্সপোর্টার। সব কাজ সেম। ওখানে আইআরসির বদলে এখানে হবে কি? ইআরসি। ইয়ারসি। আর অ্যাজ এ আমরা যতক্ষণ এক্সপোর্ট ইম্পোর্ট গুলো দেখলাম, ইম্পোর্টার কি কাজ করে, এক্সপোর্টার কি কাজ করে, যখন আপনি এক্সপোর্টার হবেন তখন আপনাকে কি করতে হবে? ইনভয়েস বানাইতে হবে, প্যাকিং লিস্ট বানাইতে হবে,
আপনাকে সার্টিফিকেট অরিজিন দেশের ইয়া থেকে কালেক্ট করতে হবে। আপনাকে ওই বিএল ফ্রেট ফরওয়ার্ডের কাছ থেকে কালেক্ট করতে হবে, দিয়ে ব্যাংকে জমা দিতে হবে। খুব সিম্পল কাজ, সেম অ্যাজ ইট ইজ, সবকিছু এক থাকবে। তারপরেও তারপরেও এগুলো আপনারা করে নিন, অযথা বসে সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। তারপরে যে জিনিসটা পড়ানো দরকার সেটা হলো টাইপ অফ এক্সপোর্ট। এক্সপোর্ট কত প্রকার হয়ে থাকে, আমরা তো ইম্পোর্ট করছি, যে কোন কোন জিনিস ইম্পোর্ট করা যাবে কিভাবে করতেছি আমরা। এক্সপোর্টকে কয়েকভাবে ডিফাইন করছে, সবই এক্সপোর্ট করা যাবে। এখন কোন এক্সপোর্টটাকে কি ধরনের এক্সপোর্ট বলে? যেমন ডিরেক্ট এক্সপোর্টিং বলে, ডিরেক্ট যে ম্যাটেরিয়াল গুলো এক্সপোর্ট করা হয় তাকে ডিরেক্ট এক্সপোর্টিং বলা হয়। যেমন ধরেন সেলিং প্রোডাক্ট ডিরেক্টলি টু ফরেন বায়ার, ফরেন বায়ার কাছে ডাইরেক্ট পাঠানো হলো। ইম্পোর্টার, রিটেলার উইদাউট ইন্টারমিডিয়েট, মানে যেখানে রিটেলার বা ইম্পোর্টার কিছু থাকবে না, সরাসরি সেলিং প্রোডাক্টটা ফরেন বায়ারের কাছে পাঠিয়ে দেবে। এক্সাম্পল, এ বাংলাদেশি গার্মেন্টস ম্যানুফ্যাকচার ডিরেক্টলি এক্সপোর্টিং ক্লথ টু রিটেলার ইন ইউএসএ। এক্সপোর্ট করবে, সে সরাসরি, যে ম্যানুফ্যাকচার সে নিজেই সরাসরি এক্সপোর্ট করবে ইউএসএ তে, মানে ইউএসএ আলাদা ম্যানুফ্যাকচার আলাদা এলসি দিছে, সে এক্সপোর্ট করতেছে। A software company selling its application directly to international user via online. এখানে কোনো ব্যাংক নাই, টাকা পয়সা থ্রুতে যাবে, এক্সপোর্ট ওই ব্যাংকের মাধ্যমে যাবে, কিন্তু ট্রানজেকশনটা হচ্ছে কি সরাসরি। দেখেন ইউএসএ তে মনে করেন একটা সফটওয়্যার বানাচ্ছে, আপনি বাংলাদেশে বসে সেই সফটওয়্যারটার সুবিধা নিচ্ছেন, কিন্তু টাকা পাঠানোর সময় থ্রু ব্যাংকে পাঠাবো। প্রোডাক্ট ফ্যাসিলিটি নিচ্ছেন আপনি সরাসরি হ্যান্ড টু হ্যান্ড। ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হয়, মাঝখানে একজন ব্যক্তি থাকে, যেমন ধরেন using intermediate such as a export agent, trading company, distributor or sales. যেমন find buyer and handle negotiation on behalf of exporter. ব্রোকার থাকে, অনেক সময় ইন্ডেন্ট করে, এরকম কিছু লোকজন আছে যে আমরা ইন্ডেন্টিং করি, ইন্ডেন্টিং ফার্ম, ট্রেডিং ফার্ম। আপনি দিবেন এলসি, ধরেন আপনি দিলেন চায়নায়, সে কি করলো এক্সপোর্টারের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করে তার কাছে নিয়ে এসে সে আপনাকে ডেলিভারি দিবে, মানে আপনি ম্যানুফ্যাকচারার দেখলেনই না, আপনি থার্ড পার্টি একজনের কাছে থেকে প্রোডাক্ট কিনলেন। দ্যাট ইজ কল ইনডাইরেক্ট এক্সপোর্টিং। আর ডিরেক্ট এক্সপোর্টিং সরাসরি ম্যানুফ্যাকচারের কাছে চলে গেল। আর ইনডাইরেক্ট এক্সপোর্টিং মাঝখানে একটা লোকের ক্রিয়েট হলো, যা আপনি ম্যানুফ্যাকচারকে চিনেন না, আপনি চিনেন ট্রেডারকে, ট্রেডার আর চিনেন ম্যানুফ্যাকচারকে। আপনি এলসি দিলেন হলো ট্রেডারের কাছে, ট্রেডার কি বলে আপনার ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করে দেন ওটার এগেনস্টে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি দিল। এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপোর্টিং। যেমন এই বাংলাদেশি জুট এক্সপোর্টার সেলিং থ্রু ইউরোপিয়ান ট্রেডিং কোম্পানি। এই স্মল হ্যান্ডিক্রাফট বিজনেস এক্সপোর্টিং ভাই ওসব দরকার নেই, খুব সিম্পল উদাহরণ যেটা, যে মাঝখানে একজন মিডল ম্যান থাকে, দ্যাট ইজ কল ইনডাইরেক্ট। আর ডিরেক্ট যেগুলো আমরা যেগুলো করতেছি এগুলো সবই ডিরেক্ট এক্সপোর্ট, ম্যানুফ্যাকচার সরাসরি কনজিউমার ইয়াতে পাঠিয়ে দিচ্ছে প্রোডাক্ট। Merchandising export, physically goods such as the machinery, textile, food, electronics, raw materials shipped to foreign countries. International merchandise export refer to the international trade of physical goods. It is the most common type of export, including various industries and consumer product. তো আমরা যত এক্সপোর্ট করি আসলে এগুলো এখন আর মানে জাস্ট পড়ালেখার জন্য, জানার জন্য একবার একটু জেনে রাখেন। ডিরেক্ট এক্সপোর্ট, ইনডাইরেক্ট এক্সপোর্ট, এগুলো নিয়ে আপনার কোথাও কোনো কাজ হবে না, জাস্ট এক্সপোর্টটাকে ভাগ করছিল আগে এইভাবে। তো সবই মার্চেন্ডাইজিং এক্সপোর্টস, এটা আসলে আমরা যে এক্সপোর্ট করি সবই মার্চেন্ডাইজিং এক্সপোর্ট হিসেবে পড়ে। ওগুলোর একসময় মানে বড় বড় সব বিজ্ঞ লোকজন বসে বসে এক্সপোর্টের এই ধরনের প্রোডাক্টে এই এক্সপোর্ট বলবো, এই ধরনের প্রোডাক্টে ওই এক্সপোর্ট বলবো, এইসব ভাগাভাগি করছিল। হ্যাঁ, তা আসলে মার্চেন্ডাইজিং এক্সপোর্ট সবচেয়ে বেশি হয় আমাদের দেশে।
সার্ভিস এক্সপোর্ট কিছু আছে, আইটি সংক্রান্ত যে এক্সপোর্ট গুলো আমরা করে থাকি, কনসালটেন্সি। হ্যাঁ, যেমন আমি ইন্ডিয়া থেকে দুজন কনসালটেন্ট নিয়ে আসতেছি, তারা এখানে আসবে, তারা ট্রেনিং দিবে, দিয়ে আবার চলে যাবে, কিন্তু তাদের পেমেন্টটা এলসি বা টিটির মাধ্যমে করতে হবে। এই ধরনের সার্ভিস নিলে সেটাকে সার্ভিস এক্সপোর্ট বলে। রি এক্সপোর্ট মানে কি, আপনি এক দেশ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন, নিয়ে এসে আপনার দেশে সেটাকে হালকা চেঞ্জ করলেন, মোড়কটা চেঞ্জ করলেন, কিন্তু প্রোডাকশন করার প্রয়োজন না। আপনি ইম্পোর্ট করে নিয়ে এসে আবার সেটাকে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসলেন, আপনি নিজে ইম্পোর্ট করে নিয়ে এসে আবার সেটাকে অন্য দেশে বিক্রি করে দিলেন, অন্য দ্যাট ইজ দেশে কল আবার রি এক্সপোর্ট এক্সপোর্ট করে। বলে। তাকে রি এক্সপোর্ট বলে। যেমন এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, সেখানে নিয়ে এসে আপনার এখানে জাস্ট প্যাকিংটা করলেন। মোস্ট অফ দ্য কান্ট্রি গ্লোভস এর ব্যবসা, হ্যান্ড গ্লোভস এর ব্যবসাগুলো এরকম করে। মালয়েশিয়া থেকে বাল্ক আকারে কিনে নিয়ে আসতেছে, চায়না থেকে বাল্ক আকারে কন্টেনারে করে নিয়ে আসতেছে, বিশাল কার্টুনে করে নিয়ে আসতেছে, এইখানে আসার পরে ছোট ছোট টিস্যু ব্যাগস এর মতন প্যাকেট করে করে আবার এক্সপোর্ট করতেছে, মালয়েশিয়া পাঠাচ্ছে, চায়নাতে পাঠাচ্ছে, বা এই দেশে ব্যবহার করতেছে, দ্যাট ইজ কল রি এক্সপোর্টিং। দুবাই ইম্পোর্টেড গোল্ড ফ্রম আফ্রিকা, আফ্রিকা থেকে দুবাই গোল্ড কিনে এবং সেটাকে রি এক্সপোর্ট করে কি এশিয়ান কান্ট্রিতে। এটা ওয়ান কাইন্ড অফ রি এক্সপোর্ট। তো রি এক্সপোর্ট একটা, মার্চেন্ডাইজিং এক্সপোর্ট একটা, আর ডিরেক্ট ইনডাইরেক্ট। ডিরেক্ট কোনটা, যেটা সরাসরি ম্যানুফ্যাকচার এক্সপোর্টারের কাছে পাঠায়। ইনডাইরেক্ট কোনটা, মাঝখানে যখন একজন মিডল ম্যান থাকে। আর মার্চেন্ডাইজিং এক্সপোর্ট, এটা ইন জেনারেলি নর্মাল এক্সপোর্টই, এখানেও সরাসরি ম্যানুফ্যাকচার প্রোডাক্ট পাঠায় দেয় হলো কনজিউমারের কাছে। আর সার্ভিস হলো যে ধরনের কিছু কিছু সার্ভিস রিলেটেড মানে প্রোডাক্ট বা সার্ভিস আমরা এক্সপোর্ট করে থাকি, দ্যাট ইজ কল সার্ভিস এক্সপোর্ট। আইটি সফটওয়্যার, কনসালটেন্ট, ট্যুরিজম, ব্যাংকিং, এডুকেশন, ট্রেনিং, এসব হলো। আর রি এক্সপোর্ট হলো আপনি প্রোডাক্ট কিনলেন, ইম্পোর্টিং গুডস ফ্রম ওয়ান কান্ট্রি অ্যান্ড দেন এক্সপোর্টিং দেম টু অ্যানাদার উইদাউট সিগনিফিকেন্ট প্রসেস, মানে সিগনিফিকেন্ট কোনো প্রসেসিং ছাড়াই, ভ্যালু অ্যাডিশন ছাড়াই আপনি সেটাকে আবার পাঠিয়ে দিলেন, এক্সপোর্ট করে দিলেন, এক্সপোর্ট দেন টু অ্যানাদার, অন্য জায়গায়, উইদাউট সিগনিফিকেন্ট প্রসেসিং, উল্লেখযোগ্য তেমন কোনো চেঞ্জেস না ছাড়া, আপনি কোনো ভ্যালু অ্যাড ছাড়া আপনি এটাকে আবার পাঠিয়ে দিলেন, দ্যাট ইজ কল রি এক্সপোর্টিং। খুব সিম্পল জিনিস। আর বাকি ডকুমেন্টেশন যেটা দেখালাম, যেটা আপনি পাচ্ছেন ওটাই আপনাকে তৈরি করতে হবে। এক্সপোর্ট করতে গেলে আপনাকে ইনভয়েস, প্যাকিং লিস্ট সব তৈরি করতে হবে, আর ইম্পোর্ট করতে গেলে আপনাকে এগুলো কিছু তৈরি করতে হবে না, শুধু চেক করতে হবে। দ্যাট ইজ দ্য পার্থক্য। বোঝা গেল স্যার? তার ভ্যালু অ্যাড ছাড়া রি এক্সপোর্ট করলে তার বেনিফিট কি স্যার? বেনিফিট থাকতে পারে, কোনো ভ্যালু অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। আপনি নিয়ে আসলেন 1 কেজির নিয়ে এসে ছোট ছোট দিয়ে আপনি পাঠাই দিলেন, আপনার ভ্যালু অ্যাড করার দরকার প্রয়োজন পড়লো না, বা আপনার কাছে রিকোয়ারমেন্ট ছিল এরকম যে আপনি 5 কেজিটা 1 কেজি 1 কেজি করে পাঠাবেন, ভ্যালু পাবেন কাছে। ভ্যালু অ্যাড আসলে এটা বললে ভুল হবে, ভ্যালু কিছু না কিছু অ্যাড হয়। ওখানে লিখছে না অর ভ্যালু অ্যাড, তো অর আসলে না, আমরা ভ্যালু অ্যাড ছাড়া সাধারণত রি এক্সপোর্টিং কেন করবেন আপনি, এটাও ঠিক আছে, এটা ভ্যালু রি অ্যাড হতে এক্সপোর্টের পারে, নাও হতে পারে। আমি স্যার এই জন্যই কোশ্চেনটা করছি যে ভ্যালু অ্যাড ছাড়া তো আমি রি এক্সপোর্ট করে আমার কোনো লাভ হ্যাঁ, নেই। লাভ হবে না, সেটাই। ভ্যালু অ্যাড তো ডেফিনেটলি হয়, ভ্যালু অ্যাড যে শুধু টাকাতে না, অনেক কিছুতে ভ্যালু অ্যাড হতে পারে। এনিওয়ে, আমরা ভ্যালু অ্যাড ছাড়া সাধারণত করবো না, এটাই স্বাভাবিক, কেউ করবে না। ওটাই পড়ার জন্য দিছে যে কোনো চেঞ্জ, সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ, এমনও হতে পারে যে ভ্যালু অ্যাড হলো না, কিন্তু অন্য কিছু অ্যাড হতে পারে, ইনসেনটিভ পাই অনেক সময়, অথবা ডিউটি ইনসেন্টিভ ড্রব্যাক। হতে পারে, ডিউটি ড্রব্যাক হতে পারে, তারপরে প্যাক সাইজ কমে যেতে পারে, প্যাক সাইজ কমে যেতে পারে। আপনি আনছেন 20টা, 10টা করে আবার মানে 2টা করে রেখে দিয়ে 12টা করে পাঠাচ্ছেন, সরি, 8টা করে প্যাক সাইজ করে আবার পাঠিয়ে দিচ্ছেন। অনেক কিছু হতে পারে, সেম প্রাইস রেখে 2টা করে আপনি নামায় রাখতেছেন, কত কিছু হয়। তো এই হলো আপনাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট, শেষ হয়ে গেল। আল্লাহ বাঁচায় রাখলে শনিবার এর উপর পরীক্ষা হবে। স্যার আমার ইম্পোর্ট নিয়ে একটা কোশ্চেন আছে। বলেন। ইম্পোর্ট নিয়ে কোশ্চেনটা হচ্ছে যে আহ, যে কেউ চাইলেই কি আসলে ইম্পোর্ট করতে পারে? পার্সোনাল ইউজের জন্য যদি আপনি কোনো কিছু আনতে চান, এটা আসলে
আনতেই পারেন আপনি। আপনার সেটা নিজের ইউজের জন্য যদি কিছু করেন, অনলাইনে পারচেস করতে পারেন, সেটাও ব্যাংকের থ্রুতে লাগে, কিছু ফর্মালিটিস লাগে। আর বিজনেসের জন্য আহ, আপনি ইম্পোর্ট করতে হলে পরে আপনার প্রসিডিউর ছাড়া সম্ভব না। আমি স্যার যেটা মানে আমার কোশ্চেনটা একটু অন্যভাবে বলি। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমি বাংলাদেশ থেকে আহ, উম, কোনো পার্টস এক্সপোর্ট করব, সেটা ইউএসএ থেকেই ধরেন। এখন ইউএসএ এর যে সাপ্লায়ার, তাকে আমি চিনি, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকেই তার সাথে আমার পরিচয় হয়েছে। বাট যখন তার সাথে তার কাছ থেকে আমি ইম্পোর্ট করার জন্য হচ্ছে করলাম, অ্যাপ্লিকেশন করলাম, তখন সে বলতেছে যে আসলে এই থ্রুতে তো ইম্পোর্ট করা যাবে না। আপনার এই প্রোডাক্টের জন্য আমাদের কিছু অথরাইজ লোক আছে আপনার দেশে, আপনার তার হয়ে আসতে হবে। এ তো অন্য জিনিস। আহ, এই কোশ্চেনটা নুরুল আমিন অন্য জিনিস, আর প্রথম আমি কোশ্চেন এটাই ছিল অন্য জিনিস। ওইটা তো চ্যানেলের মাধ্যমে নিতে হবে। প্রথম আমি এটাই কোশ্চেন জানতে ছিল, চাচ্ছি স্যার যে হ্যাঁ, প্রথম প্রথম কোশ্চেন অন্য অন্য ছিল, রাইট স্যার। প্রথম কোশ্চেন অন্য ছিল, কিন্তু আমি এটাই জানতে চাচ্ছি যে তাহলে হচ্ছে আমার আমি তো কোনো থ্রু ছাড়া সরাসরি করতে পারতেছি না। হ্যাঁ, করতে পারবেন না। এটা যদি প্রিন্সিপালের ওরকম নির্দেশই থাকে যে আমি সরাসরি এলসি দেই না, তুমি আমার এজেন্টের মাধ্যমে আসো, তো এজেন্টের মাধ্যমে করতে হবে। ইনডাইরেক্ট এক্সপোর্ট করতে হবে। এটা স্যার, দ্যাটস মিন এটা ইনডাইরেক্ট এক্সপোর্টের ভিতরে পড়ে যায়। ইম্পোর্ট করতে গেলে পরে আপনার তখন ইম্পোর্টের ইম্পোর্ট করতে গেলে তখন থ্রো তাদের মাধ্যমে করতে হবে। আপনি এলসি কপি দিবেন তাকে, সে পাঠাই দিবে ওইখানে, আপনার কাছে পিআই এনে দিবে সে, সে তাকে আপনি এলসি দিবেন। আপনি পেমেন্ট করার সময় শুধুমাত্র সে যখন ব্যাংক অ্যাড্রেস দিবে ওই ব্যাংকের অ্যাড্রেসে পাঠাই দিবেন। মাঝখানে মিডিল ম্যান হিসেবে সে কাজ করবে, এজেন্ট হিসেবে কাজ করবে, সরাসরি আপনার সাথে প্রিন্সিপাল কথা বলবে না। স্যার, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার আমার কোম্পানিতে দেখলাম যে ম্যাক্সিমাম ইয়েগুলো হচ্ছে, ইম্পোর্ট গুলো হচ্ছে এইভাবে হয় আর কি, মানে এলসি গুলো আর কি। হ্যাঁ, আমিও তো এই যে জাপান থেকে আনতেছি, এখানে এজেন্ট আছে, কিছুই করার নাই। এজেন্টে আমি পাঠাচ্ছি, এজেন্ট ম্যাক্সিমাম ওখানে মানে পাঠাচ্ছে। ম্যাক্সিমামই এইভাবে হয় আর কি। কারণ স্বাভাবিকভাবেই চায় যে ওই দেশে বিজনেস করতে হলে ওই দেশে একটা ডিস্ট্রিবিউটারশিপ বা এজেন্টশিপ দিয়ে দিলে আমার জন্য ইজি হবে। এতে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। সে যত ফ্র্যাঙ্কলি আপনার সাথে কথাবার্তা বলতে পারবে, একজন জাপানিজ বা একজন ইউএস এর লোক অত ফ্রিকোয়েন্টলি আপনার কাছে যেতে পারবে না। সে আপনার প্ল্যান্টে যেতে পারবে, আপনার সাথে বসতে পারবে, আপনার সমস্যা ভালো মতন বুঝতে পারবে। আর তার তো ওই দেশে থেকে বিজনেস করতে হবে, এই জন্য ওই দেশে সে একটা হাব বানায় নিয়েছে, একটা এজেন্টশিপ নিয়ে নিয়েছে। এটা তো জি স্যার। সবাই করতেছে এখন। তো এনিওয়ে, নেক্সট শনিবার আপনাদের 9টার সময় আপনারা জয়েন করেন অ্যাজ ইউজুয়াল অ্যাজ। আমি কোশ্চিন দিব, এমসিকিউ যা পড়লেন এতদিন, এক্সপোর্ট পর্যন্ত যা পড়লাম এর উপরে পরীক্ষা হবে। এটা মিড টার্ম পরীক্ষা, দেখি পরীক্ষায় কি কি করেন। মোস্ট অফ দ্য কোশ্চেনই এমসিকিউ হবে, 2-3টা কোশ্চেন আমি রিটার্ন দিতে পারি। ঠিক কোনো আছে, শর্ট সিলেবাস নেই স্যার? এটা তো ওই পরীক্ষা না, আপনাকে পুরোটা শিখছেন কিনা জাস্ট একটু দেখান, জিনিসটা যাচাই করা। সিলেবাস তো হলো পরীক্ষা হলে পাস করার জন্য। এটা তো স্কিল ডেভেলপমেন্ট, স্কিলের আপনার কোন অংশে বাদ গেল তাহলে কি আপনার হবে? না স্যার। রাইট। ওকে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। 11টা বাজে। স্যার, এই পিডিএফটা কি শেয়ার করে দিয়েছিলেন, যেটা আজকে আর কি কখন দেখালেন? দিব স্যার? স্যার, থ্যাংক আমার ইউ স্যার। আরেকটু ছিল যে আমাদের ধন্যবাদ। হচ্ছে মানে শুরু থেকে আজকে অবধি যে ক্লাসগুলো হয়েছে, এই সবগুলো ক্লাসই একটা ফোল্ডার করে কোনোভাবে দেওয়া যায় কিনা। ফোল্ডার করে দেব? এটা দিলে উপকার হইতো আর কি, মনে হয়। সবই তো আমি দিয়ে দিছি, আপনারা নিজেরা নিজেরা একটু মানে তাহলে এটা একটু বলার আলাপ উদ্দেশ্য, করে। তার দেখা যাচ্ছে অনেক সময় একটা দুইটা ক্লাস গ্যাপ গেছে, ওইভাবে আর করা হয় না, তখন দেখা যাচ্ছে সবগুলো একসাথে পাইলে এটা দেখে একটু মানে রিভিউ করতেও সুবিধা হইতো আর কি। সমস্ত রেকর্ডিং ওয়েবসাইটে আছে, সমস্ত ডকুমেন্ট গুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা নিজেরা গ্রুপ ডিসকাশন তো করেন না, আপনাদের ভিতরে এই জিনিসটা খুবই কম আমি দেখছি। যেমন বেসিক্স তারা করে, তারা একজন আরেকজনকে কোনোভাবে পাঠায়, আপনাদের ভিতরে এটা খুব কম। আপনারা যার কাছে আছে সে দিয়ে দিবেন। আর গ্রুপে যেহেতু আপনি আছেন, গ্রুপের উপর থেকে নিজ পর্যন্ত সার্চ করবেন, প্রত্যেকটা ক্লাস ওয়াইজ পিডিএফ আছে।
এই জিনিসগুলো 30টা ক্লাসের গুলো করতে গেলে যে সময়টা লাগবে, আবার নতুন ভাবে আপনি সবগুলো নিয়ে নিয়ে আপনাকে সেন্ড করতে হবে, এটার জন্য আমার সময় লাগবে। আমি চেষ্টা করে দেখি যদি পারি দিব, নাহলে নিজেরা কালেক্ট করেন। নিজেরা যেহেতু গ্রুপে আছেন, গ্রুপের সাথে সম্পর্ক বাড়ান। সাপ্লাই হোয়াটসঅ্যাপ চেনের চেক সাথে করলেই পাওয়া যাবে, সবগুলোই আছে। সবগুলোই আছে। আর আপনাদের নিজেদের ভিতরে ইউনিটি নাই তো। আপনারা সাপ্লাই চেনের থেকে সাপ্লাই চেনের লোকজনের সাথে পরিচয় থাকবেন, এটা হইলো? কত ধরনের কাজে দেয়, ভাই এটা কি করবো, এই প্রোডাক্ট আনতে চাই, এটা কি করবো, আপনার সোর্সিং এ আছে কিনা। 850 মানুষের মেম্বার একটা সাপ্লাই চেইন গ্রুপ, বাংলাদেশ সাপ্লাই চেইন সোসাইটি নামে একটা সোসাইটি আছে, যেখানে লেখার সাথে সাথে মনে করেন থাউজেন্ডস অফ ফিডব্যাক চলে আসে। এই সোসাইটিতে ঢুকতে হলে, এই সোসাইটিতে আস্তে আস্তে তো ঢুকবেন, এভাবে ছোট ছোট গ্রুপ থেকে তো ওইভাবে ক্রিয়েট হয়। এনিওয়ে, সবাই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করেন। আর আমি সবই দিয়ে দিছি আসলে, এরকম ক্লাস খুঁজে খুঁজে সেগুলোকে পিডিএফ বানাই বানাই দেওয়াটা এখন টাফ ব্যাপার। কারণ আমি তো আসলে রেডি করে বসি না, ওই আপনাদের সামনে কপি করি, কপি করে টপিকসটা নিয়ে ওটা নিয়ে আলাপ শুরু করি আর কি। সবগুলো আছে, যাকে যেটা বললো আছে, তারপরে কোনো একটা মিসিং গেলে আপনারা বলবেন, দেখবেন আপনাদেরই একজন কলিগ সাথে সাথে দিয়ে দিবে। ঠিক আছে না স্যার? ঠিক স্যার একটু আছে, স্যার কথা থ্যাংক ইউ। আছে স্যার। আজকে স্যার যেটা ভ্যাসেলটা কি একটু বলবেন স্যার? জাহাজ। ও আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, স্যার তাহলে আজকে যেটা নিয়ে ডিসকাস হয়েছে এটা কি মানে শেয়ার করছেন নাকি নাকি? বুঝতে পারছি। আমার যতক্ষণ পর্যন্ত শেয়ার না করবো ততক্ষণ পর্যন্ত বিরক্ত করবো। এই যে করে দিচ্ছি। স্যার বাই চান্স আপনি এটা আবার ভুলে যান। বলে আমি বলে ভুলে যাই, বলে বাই চান্স আমি ভুলে যাই, কেমন তোর কথাবার্তা। চলে গেছে। হ্যাপি? জি স্যার, সবাই মেবি হ্যাপি। দেখ, আপনারা happy দেখলে আমি happy। আর রেকর্ডিংটা আমি দিয়ে দিব। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। ভয় পাওয়ার কিছু নেই, যা পড়ছি সেটার উপর পরীক্ষা হবে, দেখি কে কতটুকু শিখতে পারছে। আর ফাইনাল পরীক্ষায় তো কিছুই করার থাকবে না, পাস না করলে সার্টিফিকেট পাবেন না। সো বি কেয়ারফুল। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ভালো